আজকের সান্ধ্যকালীন সেশনে সবাইকে স্বাগতম। আজকের সেশনের শুরুতে পবিত্র নবগ্রহ সূত্র পাঠ করার জন্য আমি ঝুমা চৌধুরীকে অনুরোধ জানাচ্ছি। ঝুমা চৌধুরী, বাকিরা নমস্কার মিউট স্যার। রাখুন। বাবু জানাই স্যার, শুরু করবো? হ্যাঁ, শুরু করুন। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধুতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতি হস্মি দিবাকরম দিব্য শঙ্কতুষারাবম ক্ষীরদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্তা শম্ভুর্মুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাং নমামহম প্রিয়ঙ্গো কলিকা শ্যামং রূপেণ প্রতিমং ভূতং সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিন সুতম দেবতানামিষিণাঞ্চ গুরুং কনকসন্নিভং বন্দভুক্তং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমামহম নীলাঞ্জন চয় প্রখং রবি সুনং মহাগ্রহম ছায়ায় গর্ভ সম্ভূতং বন্দে ভক্তা শনিশ্চরম অর্ধকায়ায় মহাঘোরম চন্দ্রাদিত্য বিমোর্দকম সিংহে কায়ায় সুতং রুদ্রং তং রাহুং প্রণমামহম পালালোধূম শঙ্কাশং তারাগ্রহ বিমূর্ধকম রুদ্রং রুদ্রত্মকং ক্রুং তং কেতুং প্রণমামহম ইতি কাশমুখত গীতং য পঠেত সুমমাহিত দিবা বা যদিবা রাত্র শান্তিস্তস্যন্ন সংশয় তি নবগ্রহ সুতম সমাপ্তম। ধন্যবাদ ঝুমা চৌধুরী। আমি জয়ন্ত স্যারকে তার আলোচ্য বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানাচ্ছি। জয়ন্ত স্যার, আমি 2টা মিনিট সময় নিচ্ছি আর কি। ঠিক। নমস্কার স্যার। হ্যাঁ, নিরুৎ নমস্কার। স্যার, কেমন আছেন? আছি, একটু মনটা খারাপ। বৃষ্টি বৃষ্টি কেমন হচ্ছে আপনাদের ওদিকে? বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সকাল থেকেই হচ্ছে, থেমে থেমে হচ্ছে। ও, আমাদের এদিকে তো মানে প্রতিদিন রাত্রে বৃষ্টি হচ্ছে, আজকেও হবে, আকাশ মেঘলা প্রচুর। এখানে তো প্রতিদিনই হচ্ছে, তো আর আপনার মন পরিমাণটা খারাপ কম। কেন? মন খারাপ, ওই সকালে চলে গেলাম, আমার এক ছোট বোন জামাই হঠাৎ করে হার্ট অ্যাটাকে পৃথিবী থেকে চলে গেল। আমাদের বাড়ির পাশেও একজন খুব অল্প বয়স, উনি ব্রেন অ্যাটাক করছে। তারপর জানতে চাচ্ছিলাম। জয়ন্ত স্যার আসছেন না, যাই আমরা। প্রথমে 3টে প্রশ্ন আপনারা সবাই লিখে নিন। সকালবেলা তো ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির উপরে 4টা প্রশ্ন তৈরি করেছিল, 5টা প্রশ্ন তৈরি করেছিলাম। তার মধ্যে 4টা প্রশ্নের বিষয়ে আলোচনা হয়েছে এবং সলিউশন হয়েছে। সেই সাথে আপনার নবাংশের নিয়ে আপনাদের যে ঘাটতিটা ছিল, আশা করছি সেই ঘাটতিটা আপনাদের পূরণ হয়ে গেছে। তো এখন আমাদের অস্তরেখার স্যার কি আসেনি? কিটুদার স্যার কি আছে? না, এগুলো তো নাই। আচ্ছা। আছে আর আছে আছে আছে, কিন্তু আছে।
টিটু স্যার আছেন? হ্যাঁ আছে স্যার, আছে একটু একটা মিনিট স্যার, না, এক আপনি মিনিট। আসেননি সেটাই আমি জানতে চাচ্ছি। হ্যাঁ আছে আছে আছে, আছেন কি একটা মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি আছেন। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা। এখন আপনার হচ্ছে তিনটা প্রশ্ন লিখুন। একটা হচ্ছে হস্তরেখায় আঙ্গুলের গুরুত্ব বিষয়ে আলোচনা করুন। হস্তরেখায় আঙ্গুলের গুরুত্ব বিষয়ে আলোচনা করুন। হাতে 5টি আঙ্গুল আছে, ওই 5টি আঙ্গুলের কি গুরুত্ব আছে হস্তরেখায়, এই বিষয়ে আলোচনা করুন। আমি যেভাবে বিশ্লেষণ করছি, ক্লাসের দিন মানে পরীক্ষার দিন কিন্তু এইভাবে বিশ্লেষণ করে আর বোঝানো হবে না। ঠিক আছে, প্রশ্নটা হয়তো এরকম থাকতে পারে, হস্তরেখায় আঙ্গুলের গুরুত্ব বিষয়ে আলোচনা করুন। অথবা প্রশ্ন থাকতে পারে যে হস্তরেখায় হচ্ছে আঙ্গুলের গুরুত্ব আছে কি না, দুটি আঙ্গুলের বিষয়ে বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, তো প্রশ্নটা লিখে নিচ্ছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, নিয়েছি স্যার। দ্বিতীয় প্রশ্ন লিখুন, হাতের প্রধান রেখাসমূহ কি কি, যে কোনো দুটি রেখা সম্পর্কে বিস্তারিত লিখুন। মামনি দেখেছে? আচ্ছা, স্যারও তো বোধহয় হস্তরেখায় আপনাদের ক্লাসে ছিলেন না? গুরুজি নিছিলেন না হস্তরেখার উপরে ক্লাস দিছিলেন? দিয়েছিলেন স্যার। আচ্ছা, যদি কোনো প্রশ্নটা ওভারলুক হয়ে যায়, মানে গুরুজিও নিচ্ছেন জয়ন্ত স্যারও নিচ্ছেন, তাহলে সেটা বলবেন, তাহলে উনি এটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, হাতের প্রধান রেখাসমূহ কি কি, যে কোনো দুইটি রেখা সম্পর্কে বিস্তারিত লিখুন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রশ্নটা আমি দেব, এই প্রশ্নটা সম্পর্কে আসলে বিস্তারিত লিখুন বা এই বিষয়ে আলোচনা করুন। আপনার 15 মার্কের জন্য কতটুকু লিখতে হবে, কি লিখতে হবে, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা বা আপনাদের কাছ থেকে এই জিনিসটা বের করে আনা। ঠিক আছে, আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই বিষয়ে যথেষ্ট পারঙ্গম হবেন, পারদর্শিতা দেখাবেন। 3 নম্বর প্রশ্ন, নিউমারোলজি বিষয়ে ড্রাইভার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাঞ্জেল নাম্বার, এই 3টি সংখ্যায় আমরা যে যে গ্রহ পাবো, সেই গ্রহ বিষয়ে ব্যক্তি সম্পর্কে আমরা কি কি ধারণা পোষণ করব, কেন পোষণ করব, এবং কিভাবে ব্যক্তির জীবনের সাথে তা হচ্ছে ফলাদেশ আকারে ব্যক্তিকে বলবো আর কি। প্রশ্নটা মনে হয় একটু জটিল হয়ে গেছে। মানে আমাদের যে নিউমারোলজিতে ড্রাইভার নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে এবং এঞ্জেল নাম্বার আছে, এই যে 3টা নাম্বার আছে, 3টা নাম্বারতে আমরা 3টা গ্রহ পাবো। এই 3টা গ্রহ একজন ব্যক্তির জীবনে কেমন ভূমিকা রাখবে, এই বিষয়ে ব্যক্তিকে আমরা কি ফলাদেশ করব। আপনাদের ক্লাস নাম্বার কত চলতেছে? 56, 57। 57 চলতেছে এখন? এখন 57 না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। প্রশ্নটা লিখছেন 3 নম্বর প্রশ্নটা? জি স্যার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 13/7/2024 তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ আরেকবার। নেওয়া আপনার ফলাফল কেমন হবে, আপনার জন্ম তারিখ অথবা আপনার নাম অথবা আপনার রোল নাম্বারের সাথে সমন্বয় করে বিস্তারিত লিখুন। স্যার বুঝতে পারি নাই, আরেকবার একটু প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে 13/4/2026 তারিখে তো আপনাদের হচ্ছে অস্তরক এবং মানে পামিস্ট্রি এবং নিউমারোলজির পরীক্ষা হবে। এই যে পরীক্ষায় অংশ নেবেন আপনি,
তো এই অংশে নেওয়া আপনার ফলাফলটা কেমন হবে? আমাদের তো ঘোষণা আছে 1 থেকে 3 নম্বর পর্যন্ত গোল্ড মেডেল পাবে। আপনি গোল্ড মেডেল পাবেন কিনা, আপনি 1 থেকে 3-এর মধ্যে থাকবেন কিনা, যদি থাকেন তাহলে কেন থাকবেন? এইটা হচ্ছে আপনার জন্ম তারিখ যদি থাকে জন্ম তারিখের সাথে সমন্বয় করে বলবেন। যদি জন্ম তারিখ না থাকে তাহলে আপনার নামের সাথে সমন্বয় করে বলবেন। যদি নাম না থাকে তাহলে আপনার যে রোল নাম্বার প্রাপ্ত হয়েছেন এই রোল নাম্বারের সাথে সমন্বয় করে প্রকাশ করবেন। এবার ক্লিয়ার হলো ব্যাপারটা? স্যার, প্রথমেই প্রশ্নটা আমি প্রথমটা বুঝতে পারছিলাম না, নেটে সমস্যা ছিল। প্রশ্নটা প্রথম যে একটা প্রথমবার। আমি প্রথম যেটা বলছি এখন এটাই বলছি। 13/4/2024 তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়া আপনার ফলাফল কেমন হবে, কেন হবে? আপনার জন্ম তারিখ অথবা আপনার নাম অথবা আপনার রোল নাম্বারের সাথে মিল রেখে ফলাদেশ করুন। মানে পরীক্ষায় আপনার রোল নাম্বার কত হবে, আপনি কত নম্বর হবেন, আপনি পাস করবেন না ফেল করবেন, আপনি স্বর্ণপদক পাবেন কিনা, এই জিনিসটা ফলাদেশ আপনি করবেন। কারণ আপনি যদি আপনার নিজের ভাগ্য গণনা না করতে পারেন তাহলে আর হচ্ছে মানুষের ভাগ্য কেমনে গণনা করবেন? স্যার 12 তারিখে তাহলে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজি সম্বন্ধে পরীক্ষা হবে, আর 13 তারিখে হচ্ছে নিউমোলজি আর হস্তরেখা, মানে যারা হ্যাঁ, শুধু বাংলাদেশের পরীক্ষাটা দিচ্ছে। না আর না, স্যার মৌখিকটা তাহলে 12 তারিখে, 12 তারিখে হবে, সকালে হবে সনাতন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, আর বিকালে হচ্ছে পামিস্ট্রি। আর 13 তারিখ সকালে হবে নিউমারোলজি, আর সন্ধ্যায় সন্ধ্যায় হচ্ছে ভাইবা। আচ্ছা, আমার প্রশ্নটা 13 তারিখে যেটা এটা নিউমারোলজি নিয়ে, কাজে আপনার হচ্ছে ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে প্রশ্ন কয়টা হলে এই পর্যন্ত? 4টা। প্রশ্ন হচ্ছে 4টা। আচ্ছা, এই 4টা নিয়ে তো আমরা আলোচনা করবো, আপনাদের সবাই হচ্ছে রেসপন্স করবেন আর কি। ঠিক আছে, সবাই রেসপন্স করবেন, যারা পরীক্ষার্থী আছেন সবাই রেসপন্স করবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মানে আপনাদের কি এমন কোনো বিষয় আছে যে বিষয়টা আমরা হচ্ছে সকালে তো ধরেন আপনার হচ্ছে আমি নিজের থেকে নবাংশ বিষয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরলাম। আপনাদের কি অন্য কোনো বিষয় আছে যে বিষয়টা আপনারা হচ্ছে জানতে চান বা এই বিষয়টা আলোচনা করলে ভালো, বা কোনো এই পর্যন্ত ক্লাসে কোনো বিষয় যা আপনাদের হচ্ছে হৃদয়ঙ্গম হচ্ছে না, স্পেশালি বুঝতে পারছেন না, যে বিষয়টা নিয়ে আমি আছি, নিরু স্যার আছে, টিটু স্যার আছে, আপনার ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, আর হচ্ছে নিউমারোলজি হোক, কোনো বিষয়ে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু আছে? আপনাদের কোয়ারি করার এখনই কিন্তু সময়, পরের সময় পাবেন না। এমন কোন যে প্রশ্ন, যে প্রশ্নটার আনসার আপনাদের আবার জানা উচিত, আর একটু আলোচনা দরকার, সেই প্রশ্নটা এখানে তুলে ধরেন। তার মানে আচ্ছা, কারো নাই, কোনো প্রশ্ন নেই? প্রশ্ন নাই, আপনি প্রসিড। প্রথম যে প্রশ্নটা করলাম, হস্তরেখায় আঙ্গুলের গুরুত্ব বিষয়ে আলোচনা করুন। কাকে দিয়ে শুরু করব, কে করবেন? হ্যান্ড রাইজ করুন তো, কে কে আনসার করবেন আমার সাথে। যারা যারা কি করবো হ্যান্ড রাইজ স্যার? করবেন শুধু তাদেরকে ডাকবো ধারাবাহিকভাবে। আমি করবো স্যার। আর আমি বলতে চাই কিন্তু এখানে হাত ওই খুঁজে যে পাচ্ছি না তো। আপনারা হ্যান্ড রাইজ করুন, মানে যে কোনো বেসে। এই যে প্রদীপ্ত প্রাপণ বালা হ্যান্ড রাইজ করলো, আর কি করলো ওইরকম ভাবে হ্যান্ড রাইজ করুন, স্টেটে যে হ্যান্ড রাইজ করুন। সঞ্জয় কুমার সরকার, আর কেউ কিন্তু করবেন এটা না? তো আমি পারি না। স্বপনদা পারবেন না, স্বপনদাকে ধরে নিলাম আমি। এই তো এই ইয়েটা স্যার পারবেন না। হ্যান্ড আর কেউ? রাইজ, হ্যাঁ, হ্যান্ড রাইজ খুঁজে যমুনা পাল করলো, আর কে? স্যার সুকান্ত। সুকান্ত বাবুর হ্যান্ড রাইজ তো দেখতে পাচ্ছি না। হাত কোথা দিয়ে দেয় স্যার আমি। হ্যাঁ হ্যাঁ, বিষ্ণু মহন্ত করলো। হিমাংশু বাবু, হিমাংশু মিত্র, আর কে সাহস করছেন দেখি? প্রদীপ্ত প্রাপণ, সঞ্জয় কুমার সরকার, ঝুমুর পাল, বিষ্ণু মহন্ত, না, আর কেউ হ্যান্ড রাইজ করলো না। স্যার আমার হাত খুঁজে পাচ্ছি না স্যার। সুকান্ত, এই যে সুকান্ত বাবু রত্নবাবু আর দাদা করলো।
রত্ন বাবু, বাবু সুকান্ত বাবু, হিমাংশু বাবু। হিমাংশু বাবু করলো। করতে এমনি দেখাইছে আর কি, হাত দেখাইছে, কিন্তু হাত আচ্ছা, মনে জয়ন্ত হয় স্যার, দিতে পারছে না। হ্যাঁ, জয়ন্ত স্যার, আপনি একজনের নাম প্রস্তাব করেন, একটু একটু বলুক, তারা হয়তো আপনার আপনারা থেকে আচ্ছা, তো বলতে। আলোচনায় আসতে সুকান্ত বাবু আর হচ্ছে হিমাংশু বাবু হ্যান্ড রাইজটা প্রদর্শন করতে পারে নাই। আচ্ছা, তাদের দিয়ে শুরু করি। হুম। প্রথমে হচ্ছে, যেহেতু এই বেজের ক্লাস, প্রথমে সুকান্ত বাবু বলুন, হস্তরেখায় আঙ্গুলের গুরুত্ব বিষয়ে আলোচনা করুন। প্রথম কথা হচ্ছে আঙ্গুলের গুরুত্ব আছে কিনা, আর এই বিষয়টা বলবেন। আমি যা প্রশ্ন করবো তার উত্তর দিবেন, এর বাইরে কিছু যাওয়ার দরকার নেই। স্যার হস্তরেখায় আঙ্গুলের গুরুত্ব অপরিসীম স্যার, এগুলো এক কথার উত্তর। মানে অবশ্যই গুরুত্ব রয়েছে আর কি। থাকলে আপনি হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এই ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, জি স্যার, বুঝতে ইন্ডেক্স পারছি। ফিঙ্গারের গুরুত্ব নিয়ে আপনার কথা বলুন। ইন্ডেক্স ফিঙ্গার, আমাদের হস্তরেখার ভিতরে ইন্ডেক্স ফিঙ্গারের গুরুত্ব অত্যাধিক। কারণ এই আমরা ইন্ডেক্স ফিঙ্গার দ্বারা এটা বোঝাই যে এটা বৃহস্পতির ক্ষেত্রের আঙ্গুল, এবং এই আঙ্গুলে যে তিনটা পর্ব রয়েছে, এই তিনটা পর্ব আমরা মেষ, বৃষ এবং মিথুন, এই তিনটা রাশিকে আমরা দেখতে পারি। এবং এই আঙ্গুলের আকার থেকে আমরা অনেক কিছু বিবেচনা করতে পারি। ওই আঙ্গুল সামনের দিকে বাঁকানো আছে কিনা, আঙ্গুল পিছনের দিকে হেলানো আছে কিনা, আঙ্গুল রাহুর দিকে গেছে কিনা, বা আঙ্গুলটা শনির দিকে চলে আসছে কিনা। সাউন্ড ডিস্টার্ব হচ্ছে, বাচ্চারা কথা বলছে, কার কার কোন জায়গা থেকে? আচ্ছা, বলুন। হ্যাঁ, এই আঙ্গুলটা মানে প্রত্যেক যে চারটা দিক, এই চারটা দিকে গেলেই চার রকমের ফলাফল দেয়। এবং এই আঙ্গুলের প্রতিটা পর্বে যে ছোট ছোট শিরার যে দাগ রয়েছে এইভাবে, এটা থাকা শুভ দিক। এবং এই এই লম্বা দাগ, লম্বা দাগ। লম্বা দাগ, এবং এই লম্বা দাগ থাকলে শুভ দিক আমরা বিবেচনা করি। এবং যদি আড়াআড়ি দাগ থাকে সেক্ষেত্রে আমরা এটাকে খারাপ হিসেবে বিবেচনা করি। এবং কোন পর্বে এই আড়াআড়ি দাগটা রয়েছে এটার মাধ্যমে বুঝতে পারে যে আমরা ওই রাশিটার সমস্যা হতে পারে। এবং এখানে যে আঙ্গুলের গিট গুলো, গিটের আকৃতি দেখে আমরা কিছুটা বিবেচনা করতে পারবো। মানে এবং যদিও আঙ্গুলের প্রশ্ন করেছেন, তারপরে কালার একটা বিষয় আছে, কালারের বিষয়টা দেখে আমরা কিছু বিবেচনা করতে পারি। মানে স্যার আমি সংক্ষেপে শুধু পয়েন্ট গুলো তুলে ধরলাম আর কি। হুম, ঠিক আছে। হিমাংশু বাবু, হাতে কনিষ্ঠ আঙ্গুলের গুরুত্ব কি সেটা বলুন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। স্যার আমি 5টা আঙ্গুলের গুরুত্বই বলতেছি স্যার। না না, আপনি এই কনিষ্ঠ আঙ্গুলের গুরুত্ব বলুন। ও, আপনাকে একটা বলাইছে, একটাই বলুন। স্যার কনিষ্ঠ আঙ্গুল মূলত আমাদের হলো বুধকে নির্দেশ করে, বুধ গ্রহকে নির্দেশ করে, যেটা হলো যোগাযোগ ক্ষেত্রকে বোঝায়। কনিষ্ঠ আঙ্গুল যদি আপনার তিল বিন্দু যদি না থাকে, সোজা থাকে, কাটাকাটি না থাকে, তাহলে জাতকের বুদ্ধি, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে। কনিষ্ঠ আঙ্গুল আপনার যদি কনিষ্ঠ আঙ্গুলের পর্বগুলো লম্বালম্বি ভাবে যে রেখাগুলো থাকে, তা যদি থাকে, তাহলে সেই জাতক বন্ধুত্ব সুলভ আচরণ, ভালো যোগাযোগ ব্যবস্থা থাকে। যদি আড়াআড়ি রেখা থাকে, তাহলে তার কাজে তার বুদ্ধি ভ্রষ্টতা হতে পারে। দেখুন, যদি মানে প্রশ্ন করা হয় যে 1 মিনিটের ভিতরে হচ্ছে বলুন, তাহলে দ্রুত বলতে হবে। তো দ্রুত বলতে হলে হচ্ছে দ্রুত চিন্তা করতে হবে, ঠিক আছে? যেমন ইন্ডেক্স ফিঙ্গার নিয়ে সুকান্ত বাবু বলছেন, খুব সুন্দর বলছেন, মানে আমার কোনো আপত্তি নাই। বা আপনি বলছেন বুধের আঙ্গুল নিয়ে, আপনি খুব সুন্দর বলছেন। তো আর একটু বেটার উপস্থাপন করতে পারবেন আপনারা, ঠিক আছে? যেমন ধরেন, ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, ঠিক আছে? বৃদ্ধাঙ্গুলির পাশে এই আঙ্গুলের অবস্থান। বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানকে নির্দেশ করে, সদ্বুদ্ধিকে নির্দেশ করে, আমাদের অর্থকে নির্দেশ করে, আমাদের দাম্পত্য সুখকে নির্দেশ করে বৃহস্পতি। তো ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে সেই বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে। ইন্ডেক্স ফিঙ্গারটি আপনার হচ্ছে হাতে সচরাচর মধ্যমা যে আঙ্গুল থাকে সেই আঙ্গুলের চেয়ে একটু ছোট হয়, কিন্তু অনামিকা যে আঙ্গুল আছে সেই আঙ্গুলের সমপরিমাণ হয়ে থাকে তার উচ্চতা, অথবা সেটা
ক্ষেত্র বিশেষ অনামিকার চেয়ে ছোট হয়। যদি ইন্ডেক্স ফিঙ্গারটি সর্বোচ্চ লম্বা হয়, অর্থাৎ যদি হাতের মধ্যে কারো হাতে ইন্ডেক্স ফিঙ্গারটি সবচেয়ে বেশি বড় হয়, অর্থাৎ মধ্যমার্থেও যদি বড় হয়, তাহলে যেহেতু বৃহস্পতি হচ্ছে কর্তৃত্বকারক গ্রহ, তাহলে ব্যক্তি অত্যন্ত কর্তৃত্বপরায়ণ হয়। তো অতিরিক্ত কর্তৃত্বপরায়ণতা অনেক সময় নিষ্ঠুরতার জন্ম দেয়। তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ব্যক্তির মধ্যে কিছু না কিছু নিষ্ঠুরতা থেকে থাকবে। যদি সেটি অনামিকা আঙ্গুলের সমপরিমাণ হয়, যেহেতু বুদ্ধি এবং জ্ঞানকে ইন্ডেক্স ফিঙ্গার মানে ইয়ে করে রিপ্রেজেন্ট করে, তাহলে আপনার হচ্ছে ব্যক্তি যেমনটা সম্মান চাইবে তেমনি ভাবে আপনার হচ্ছে সে জ্ঞানকেও একই কাতারে রাখবে। অর্থাৎ জ্ঞানের জন্য সম্মান হারাবে না, আর সম্মানের জন্য জ্ঞান হারাবে না। ঠিক আছে। যদি অনামিকা আঙ্গুলের চেয়ে সেটা নিচু হয়, তাহলে আপনার অর্থ চাইতে সে সম্মানকে বেশি গুরুত্ব দেবে। আর যদি অনামিকা আঙ্গুলের চেয়ে ইন্ডেক্স ফিঙ্গারটি বড় হয়, তাহলে সম্মানের চাইতে বেশি অর্থটাকে গুরুত্ব দেবে। ঠিক আছে। যদি অনামিকা ইন্ডেক্স ফিঙ্গারটি আপনার হচ্ছে শনির আঙ্গুলের দিকে বাঁকা হয়ে থাকে, শনি জানি আমরা কর্মকারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, তো ব্যক্তি হচ্ছে কর্মের দ্বারা জ্ঞান লাভ করবে। ঠিক আছে। কর্মক্ষেত্রে ব্যক্তি হচ্ছে কঠোর পরিশ্রম হার্ডওয়ার্কের দ্বারা সে জ্ঞান লাভ করবে। আবার যখন বৃহস্পতির আঙ্গুলটি শনির দিকে বাঁকা থাকবে, তখন আমরা এটা বুঝতে পারবো যেহেতু বৃহস্পতি কর্তৃত্বের কারক গ্রহ, কিন্তু শনি হচ্ছে প্রজার কারক। তো প্রজার দিকে যখন হচ্ছে এই বৃহস্পতির আঙ্গুলটি আপনার হেলে থাকবে, তখন হচ্ছে ব্যক্তির কর্তৃত্বপরায়ণতা অনেকটাই ম্লান হয়ে যাবে। অর্থাৎ ব্যক্তি সেই পর্যায়ে আর কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না। সেক্ষেত্রে যেহেতু দাম্পত্য সুখের কারক হচ্ছে বৃহস্পতি, সন্তানের কারক হচ্ছে বৃহস্পতি, সেক্ষেত্রে ব্যক্তির সন্তান তার ঠিকমতো কথা শুনতে নাও পারে, ব্যক্তির সহধর্মিণী তার কথা ঠিকমতো নাও শুনতে পারে, এবং ব্যক্তির যে আত্মীয় কুটুম্ব আছে বা ব্যক্তির অধীনস্থ যে কর্মকর্তা কর্মচারী থাকবে, তারা ক্ষেত্র বিশেষ তার কথাবার্তা সেই অর্থে গ্রাহ্য করতে নাও পারে। তো যদি এইরকম ভাবে উপস্থাপন করেন তাহলে আর একটু ভালো হবে, নাকি মানে আগে যেটা হয়েছে সেটাই ভালো? না, ঠিক হ্যাঁ আছে স্যার, স্যার। ভালো এই হবে প্রথম স্যার। প্রথম তো আমরা এক দুজন পরে বললে হয়তো ঠিক হয়ে যেত। আচ্ছা, আরেকটা বিষয় যুক্ত করতে পারেন, যে বৃহস্পতির আঙ্গুলটি যদি পেছনের দিকে বক্র হয়ে থাকে, পেছনের দিকে যদি এইভাবে টান দিলে যদি পেছনের দিকে হেলে যায়, তাহলে মানে বৃহস্পতিকে হচ্ছে পেছন দিকে টানছে। হুম হুম। তাহলে জ্ঞানকে যখন পেছন দিকে টানে তখন কি হয়? জ্ঞান লুপ্ত হয়ে যায়, জ্ঞান লোপ পায়, তাই না? তো জি জ্ঞান স্যার। যখন লোপ পায় তখন কি হয়? মানুষের সদ্বুদ্ধির ঘাটতি সৃষ্টি হয়। যখন সদ্বুদ্ধির ঘাটতি সৃষ্টি হয় তখন কি উল্টাপাল্টা আচরণ করে, তখন রাহু মঙ্গল এগুলো জাগ্রত হয়ে যায়। ঠিক আছে। আবার সামনের দিকে যখন আপনার বাঁকা হয়ে থাকে, আমাদের স্যার একটা কথা বলেন যে আঙ্গুল একটু সামনের দিকে বাঁকা থাকা পারলো, সেই সব কিছুকে ধরতে পারে। তাহলে বৃহস্পতির আঙ্গুল যদি সামনের দিকে একটু বাঁকা থাকে, তাহলে কি হচ্ছে? সে তার হস্তগত করতে চায়। কি হস্তগত করতে চায়? জ্ঞানকে হস্তগত করতে চায়, অর্থকে হস্তগত করতে চায়। এইবার এই যে হস্তগত করতে চাইলো, সে হস্তগত করতে চাওয়ার হচ্ছে দুটি রাস্তা আছে, একটা সৎ একটা অসৎ। এখন বৃহস্পতির যে এই যে মাউন্ট, এই মাউন্টে যদি তিল বিন্দু ক্রস থাকে, তাহলে সে যে কোনো কিছু হস্তগত করার ক্ষেত্রে আপনার সৎ অসৎ বাঁচবে না। আর যদি এই জায়গাটা ফ্রেশ থাকে, এই জায়গাটা ফোলা থাকে, ভালো থাকে, কোনো ধরনের তিল বিন্দু এই নেগেটিভ কোনো এখানে চিহ্ন না থাকে, তাহলে কিন্তু সে হচ্ছে সততার মাধ্যমে সবকিছুকে ধরতে চাইবে। ঠিক আছে। তো এই বিষয়টিকে আবার হচ্ছে বৃহস্পতির আঙ্গুল যদি এইভাবে এই সাইডে হেলে থাকে, ঠিক আছে, ওই বাইরের দিকে যদি আপনি হেলে থাকে, তাহলে কি হবে? তাহলে যে তার জ্ঞান আছে তার মতো করে, সে কারোর সাথে সলা পরামর্শ করবে না, নিজেকে মানে হ্যাঁ তার অনেক জ্ঞান থাকবে এবং নিজেকে সে প্রচুর জ্ঞানী ভাববেও। তো সেক্ষেত্রে হচ্ছে তাকে সলা পরামর্শ দিলে সে বলবে যে আমার কি বুদ্ধি কম আছে নাকি, আপনি আইসেন আমাকে বুদ্ধি দিতেন। ঠিক আছে। সামনাসামনি না বললেও মনে মনে সেটাই বলবে। ঠিক আছে। তা আপনি হচ্ছে বুদ্ধি দেওয়া শেষ, আপনি যেই চলে গেলেন আপনার পেছনে পেছনে আলোচনা সমালোচনা শুরু করে দিলেন। তো এই ক্যাটাগরি ব্যক্তি হচ্ছে যখন বৃহস্পতির আঙ্গুল ওই দিকে বাইরের দিকে হেলে থাকবে। তো এটা আমাদেরও জানা প্রয়োজন, কারণ আমরা তো প্রেডিকশন করব। আর আমাদের প্রেডিকশন করার পরে হচ্ছে আমাদের চেম্বার দিয়ে বাইরে গিয়ে আবার না বলে যে তাই বেশি পণ্ডিত করে, বেশি বুঝায় তাই। এত বুঝাবার কি দরকার আছে? আর বাবা টাকা পয়সা পাইছো তুমি রেখে দাও, ও তো কথা বলার দরকার কি? তো এই বিষয়টা কে আপনাকে বলবে আর কে বলবেন এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, বুধের ক্ষেত্রে থেকে হচ্ছে বাচালতা একটা ব্যাপার আছে, চতুরতার একটা ব্যাপার আছে, অতি বুদ্ধির প্রয়োগের একটা ব্যাপার আছে। এই বিষয়গুলা তুলে ধরলে ভালো হয় আর কি। আচ্ছা, যাই হোক, আপনার দুটি বিষয় নিয়ে আপনি বলছেন, দুটি আঙ্গুল নিয়ে কথা হলো। আমি জাস্ট নমুনাটা তুলে ধরলাম যে আপনারা হচ্ছে কিভাবে বলবেন।
হ্যান্ড রাইজ আর কেউ করছেন না? তা আর কেউ কি মানে বলবেন না? আচ্ছা, যারা হ্যান্ড রাইজ করছেন তারা বলুন। প্রদীপ্ত প্রাপন বালা, আপনি মধ্যম আঙ্গুল নিয়ে বলুন। প্রণাম স্যার। মধ্যম আঙ্গুল অর্থাৎ শনির আঙ্গুল। মধ্যম আঙ্গুলের অবস্থান হচ্ছে স্পিকার এবং মাঝখানে। অর্থাৎ আমরা বৃহস্পতি এবং রবি মাঝে পাচ্ছি শনির আঙ্গুল, অর্থাৎ পলস পাচ্ছি আমাদের আপনার যদি নেটওয়ার্কে আপনার নেটওয়ার্কের নেটওয়ার্কের সমস্যা, ডিস্টার্ব, বলা না বলে একই হচ্ছে। শোনা যাচ্ছে না স্যার ভালো। সেক্ষেত্রে আমরা শনির সবল করছি। আর অপরদিকে মধ্যম আঙ্গুল যদি শিক্ষিত না বা তারপর গুলি সেক্ষেত্রে আমরা আপনার নেটওয়ার্ক ভালো না, বোঝা যাচ্ছে না। আপনার নেটওয়ার্ক ভালো না, বোঝা যাচ্ছে না। আমি অন্য কারো কাছে যাচ্ছি, ঠিক আছে? আপনার হ্যান্ড রাইজ আউট করে নিন। সঞ্জয় কুমার সরকার, আপনি বলুন। স্যার কোনটা বলবো? এই মধ্যম আঙ্গুল নিয়ে বলুন। প্রদীপ্ত বাবুর এটা বোঝা যায়নি, ওনার নেটওয়ার্কের সমস্যা। স্যার মধ্যমা আঙ্গুলটা হচ্ছে, এটা মূলত হচ্ছে শনিদেবের আঙ্গুল। তো এই আঙ্গুলটা থেকে আমরা যে জিনিসটা বিচার করি সেটা হচ্ছে, এই আঙ্গুলটা যদি কোনো জাতকের অনামিকা এবং তর্জনী আঙ্গুলের থেকে তুলনামূলক একটু খাটো থাকে, তাহলে জাতকের ভিতরে পাগলামির একটা লক্ষণ থাকতে পারে। পাশাপাশি এই আঙ্গুলে যদি কোথাও কোনো তিল বিন্দু ক্রস না থাকে এবং শনির পর্বতটা যদি ফোলা অবস্থায় থাকে, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় ধরে নিতে পারি যে এই জাতক মোটামুটি একজন মানে সুখী একজন মানুষ এবং তার জীবনটা একটু সহজভাবে চলছে আর কি। আর স্যার আর বলতে পারতেছি না। শনি হচ্ছে প্রথমত, আপনি শনির কারকতা নেবেন, নিলে হচ্ছে প্রশ্নের আনসার করা দেখবেন একদম ইজি। কিরকম একদম ইজি? শনি হচ্ছে বাস্তবতার কারক একটা গ্রহ, ঠিক আছে? একদম রিয়েলিটি যেটা, সেটা হচ্ছে শনির কাছ থেকে আমরা পাই। তো যেহেতু শনির আঙ্গুল, যদি শনির আঙ্গুলটি স্ট্রেইট হয়, সোজা হয়, তাহলে ব্যক্তি বাস্তববাদী হবে, ঠিক আছে? আবেগ, ইমোশন, এগুলো হচ্ছে তার মধ্যে একটু কম থাকবে। তো যখন সোজা হবে শনির আঙ্গুলটি, তখন সে বাস্তববাদী হবে। তেমনি ভাবে যখন আঙ্গুলটি সোজা হবে, তখন সে কর্মে তৎপর হবে। যখন শনির আঙ্গুল অ্যাক্টিভ হবে, অর্থাৎ কর্মে তৎপর হবে, তখন বিলম্বে ফলদাতা হবে। তার মানে হচ্ছে তার জীবনে উন্নতির যে ব্যাপারটা, সেটা মধ্য বয়সের পর হবে। শনির আঙ্গুল আপনার হচ্ছে যদি বৃহস্পতির দিকে এলে থাকে, তাহলে হচ্ছে আপনার সে জ্ঞানের মাধ্যমে কর্মে উন্নতি করবে। আর যদি রবির দিকে হেলে থাকে, তাহলে ক্রিয়েটিভিটির মাধ্যমে সে কর্ম উন্নতি করবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে প্রত্যেকটা আঙ্গুলের ক্ষেত্রে আছে। যেমন রবির দিকে শনির আঙ্গুলটি হেলে আছে, ক্রিয়েটিভিটি, তাহলে ক্রিয়েটিভিটির বিস্তারিত কিছু দেখতে গেলে আবার শুক্রের ক্ষেত্রটা দেখতে হবে, ঠিক আছে? তো পরিশেষে লিখে দিবেন যে হচ্ছে সম্পূর্ণ হস্তরেখা বিচার করা প্রয়োজন। কেন প্রয়োজন সেটা লিখে দিবেন। যেমন রবির শনির ক্রিয়েটিভিটি, সে ক্রিয়েটিভ কর্মে অংশ নেবে কিনা, বা এই কর্মের দ্বারা তার জীবন পরিচালিত করবে কিনা, এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে শুক্রের আঙ্গুলের জায়গায় দেখতে হবে, আমাদেরকে চন্দ্রের আঙ্গুলের জায়গায় দেখতে হবে, ঠিক আছে? তো এই ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমাদের সম্পূর্ণ হস্তরেখাটি আসলে দেখতে হবে। বিষ্ণু মহন্ত বাবু, অনামিকা আঙ্গুল নিয়ে বলুন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। স্যার অনামিকা আঙ্গুল আমাদের সম্ভবত রবিকে বোঝায়। ঠিক আছে, অনামিকা আঙ্গুলে আমাদের 3টি পর্ব থাকে, প্রত্যেকটি পর্বতে 3টে করে রাশি থাকে। একটি হলো কর্কট, সিংহ, আর একটি হলো কন্যা। প্রথম পর্ব কর্কট, মধ্য পর্ব হলো সিংহ, মানে নিজের রাশি রবিদেবের। আর তৃতীয় পর্ব মানে শেষের পর্ব যেটা, সেটা হলো কন্যা রাশি। তো রবি পর্বত থেকে আমরা অনেক কিছু যেটা দেখতে পাই, সেটা হলো ম্যাক্সিমাম হচ্ছে তার মধ্যে নেতৃত্ব ক্ষমতা ঠিকঠাক আছে কিনা, আমরা এটা প্রথম প্রথম দেখি। তারপর দেখি তার
এই আঙ্গুলটা যদি খুব একটা ছোট হয় বা খুব তিল জাল চিহ্ন বিশিষ্ট যদি এই পর্বতের মধ্যে থাকে আর কি, এই তিনটে আঙ্গুল, তিনটি যে পর্ব আছে রবি পর্বতে, এখানে যদি কোনো রকম অশুভ চিহ্ন থাকে, তিল জব এর ধরনের জাল চিহ্ন যদি থাকে, তালচা অবস্থা যদি থাকে, ঠিক আছে, তার একটু গর্ত বা ডাবানো এই ধরনের জিনিস থাকে, তাহলে মনে করতে হবে সেই ব্যক্তির যে ক্যারিয়ার জীবন তা একটু হলো সমস্যার মধ্যে দিয়ে আছে। সমাজে তার খুব একটা নাম বা যশ খ্যাতি খুব একটা তার থাকছে না প্রায়। তাছাড়াও নৃত্যশীলে তার একটু কমই আছে। তাছাড়াও তার মধ্যে যেটা বিশেষ ব্যাপার সেটা হলো অন্যের উপর নির্ভরশীল ম্যাক্সিমাম তাকে থাকতে হয়। অনেক সময় তাকে সমাজে অপমান অপদস্থ হতে হয়। আর এই রবি অঙ্গলের নিচে তার তো অবশ্যই পর্বত থাকে। এই পর্বতে যদি সেরকম খুব একটা আম, উঁচু পর্বত না থাকে বা ডাউন থাকে, অথবা এখানে যদি কালচেও ভাব থাকে, মানে পিঙ্ক কালার বা লাল কালার এই ধরনের কোনো জিনিস আভাযুক্ত না থাকে, তো সেই বিশেষ ব্যাপারটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। স্যার মিউট। জুমা চৌধুরী, হাতের প্রধান রেখা সমূহ কি কি? যে কোনো একটি রেখা সম্বন্ধে কিছু বলুন। স্যার হাতের প্রধান রেখা হচ্ছে আয়ু রেখা, ভাগ্য রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা। এই রেখার চারটা রেখা হাতের করতলে থাকে এবং এইখানে মূলত ভাগ্য রেখাটা মণিবন্ধ থেকে মধ্যমা শনির আঙ্গুল শনির আঙ্গুল মধ্যমা পর্যন্ত যায়। এইখানে যদি ভাগ্য রেখায় কোনো ক্রস চিহ্ন থাকে তাহলে তার ভাগ্যের উন্নতি তেমন একটা হয় না। এবং স্যার পারতেছি না স্যার। আচ্ছা শুনেন, একটা কথা বলে রত্নবাবু, আমি হ্যাঁ স্যার এটা বলুন। টিজ দিয়ে দিই। যখনই হাতে দেখা সম্পর্কে কোনো প্রশ্ন আসবে, জাস্ট নিজের হাতটা এমনি খুলে রেখে লিখবেন, দেখবেন আনসার হয়ে গেছে। আচ্ছা, এটা একটা টিপস দিলাম আর কি। ঠিক ঠিক। রত্নবাবু দাদা, প্রশ্ন কি হাতের প্রধান রেখা সমূহ কি কি এবং কেন? একটু ঘুরিয়ে বললাম, হাতের প্রধান রেখা সমূহ কি কি এবং কেন আপনি যে রেখাগুলোর কথা বলবেন এগুলোই কেন প্রধান রেখা? স্যার কৃষ্ণ স্যার, তাহলে হাতের রেখা হচ্ছে প্রধান, হচ্ছে আয়ু রেখা, তারপর হচ্ছে শিরোরেখা এবং মস্তিষ্ক রেখা, এবং এরপরে হচ্ছে ভাগ্য রেখা। এর ভিতরে আরো অনেক অনেক রেখা আছে, যেহেতু আম, শিরোরেখা হচ্ছে শিরোরেখা হচ্ছে না, আপনার প্রশ্ন আপনাকে ছিল কি? প্রশ্ন হচ্ছে যে এই আচ্ছা, চারটা রেখা বললেন তো প্রধান রেখা, হ্যাঁ, কেন ওই চারটা রেখাই প্রধান রেখা? হ্যাঁ, কেন কেন এই সাইডটা প্রধান রেখা? তাহলে আয়ু রেখা হচ্ছে আমাদের সমস্ত জীবনের প্রায় জন্ম হতে মৃত্যু পর্যন্ত, এটা হচ্ছে তার জন্য এই এই আয়ু রেখাটা কি এই মানে প্রধান, একটা প্রধান রেখার মধ্যে পড়ছে। প্রধান রেখা। এবং আর ভাগ্য রেখা হচ্ছে বা আমাদের জীবনে যা যা ভাগ্য সম্মত আমরা বিচার করবো, তা তা হচ্ছে এই ভাগ্য রেখার উপরে সবকিছু মানে বিচার করা হবে। আর শিরোরেখা হচ্ছে শিরোরেখা আমাদের যা মস্তিষ্ক, যা আমাদের জীবনে মস্তিষ্ক নিয়ে যা কিছু করা হবে, তা তা ওই বিচার ওই রেখার উপরে বিচার করা হবে। চিন্তার উৎকর্ষতা বিচার করা হয় মস্তিষ্ক রেখা থেকে। মস্তিষ্ক রেখা থেকে। আর আর এখানে হৃদয় আর আর হৃদয় এখানে রেখা থেকে হৃদয় বিচার করা হয়। আচ্ছা, পেয়ে গেলাম, আপনার কাছে আনসার পেয়ে গেছি। তবে মূলত এই হ্যাঁ, আনসারের সাথে যদি আমি দ্বিমত পোষণ করি তখন কি করবেন? যে আমি আপনার আনসারের সাথে দ্বিমত পোষণ করলাম, না আপনার আনসার সঠিক কিন্তু আমি দ্বিমত পোষণ করলাম, তর্কের খাতিরে দ্বিমত পোষণ করলাম, তখন কি বলবেন? কেউ আপনার আনসারটাকে কেন দ্বিমত পোষণ করলাম, আমি দ্বিমত পোষণ করার কারণে অন্য কোনো আনসার করতে পারবেন কেউ? সুভাষ দা, মঠবাড়িয়া। রত্নবাবু দাদা সঠিক আনসার করছে কিন্তু আমি দ্বিমত পোষণ করলাম। এবার আপনাকে আমাকে সন্তোষজনক আর কোনো আনসার করতে পারেন? গুরুদেব, পারা যাবে, এক ওনার জন্মছক থেকে পারা যাবে, না হলে ওনার চরিত্র সম্পর্কে যদি জানা থাকে তাই বলা যাবে যে আপনি তো লক্ষ্মী সাহেব ভালো না, এই জন্য আপনার হৃদয় রেখা খারাপ, বা আপনি তো না না, লক্ষ্মী সাহেব ভালো, এই আমি জন্য তো আপনার হৃদয় রেখা। এটা বলি নাই, আমি এটা বলি নাই।
আমি বলছি আয়ু রেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা, মস্তিষ্ক রেখা, চারটি প্রধান রেখা। তো এই চারটি প্রধান রেখা আমিও জানি, আপনিও জানেন, আমাদের রত্নবাবু বলরাম দাদাও জানে, জুমা চৌধুরীও বলছে, সেও জানে। তো প্রধান চারটি রেখা যেহেতু আমরা সবাই জানি, মেনে নিলাম, আমি মানলাম চারটি প্রধান রেখা। তো কি কারণে চারটি প্রধান রেখা? তো উনি বিশ্লেষণ করলো, আয়ু রেখা হচ্ছে আমাদের সম্পূর্ণ জীবনকে দেখে, ভাগ্য রেখা হচ্ছে আমাদের জীবনের যে পেছনে ব্যাকডোর যেটা, সেটা হচ্ছে ব্যাকবোন যেটা, সেটা হচ্ছে আমাদের ভাগ্য। আর মস্তিষ্ক রেখা হচ্ছে আমাদের চিন্তার উৎকর্ষতা। হৃদয় রেখা হচ্ছে আমাদের হৃদয়, আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। তো এই কারণে হচ্ছে চারটি প্রধান রেখা। এটাও সত্য, এই কারণে চারটি প্রধান রেখা। কিন্তু আমি এটার সাথে দ্বিমত পোষণ করছি। স্যার এর আমার বাইরে কি, এর আমার বাইরে একটা আপনি কিছু বলতে পারেন? স্যার আমার একটা মনে হয় স্যার, বলবো? হ্যাঁ, বলুন। স্যার এটা প্রধান রেখা হওয়ার কারণ হচ্ছে হাত খুললে আমরা এই রেখাটা দেখতে পারি, এবং বেশিরভাগ লোকের হাতে এই চারটে রেখা আছে। হ্যাঁ, আমি আসলে এই আনসারটাই চাচ্ছিলাম। প্রধান রেখা আমরা বলবো যাদের হাতে কোনো ধরনের রেখা থাকে না, কোনো রেখা নাই, হাত তুললে অন্তত এই চারটি রেখা পাওয়া যায়। ভাগ্য রেখার একটা লেজ থাকে, মস্তিষ্ক রেখা একটা তাকেই, হৃদয় রেখা একটা তাকেই, আয়ু রেখা একটা তাকেই, হ্যাঁ, কোনো রেখা নাই। একদম হাত একদম প্লেন, ঠিক আছে, একদম স্বচ্ছ প্লেন, কিন্তু তার হাতে চারটি রেখা থাকে। এই জন্য হচ্ছে এটি প্রধান রেখা। যেহেতু 90% মানুষের আরো উপরে, 90% উপরে মানুষের হাতে হচ্ছে এই চারটি রেখা থাকে, এর জন্য এটি প্রধান রেখা। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, সুমন দেব, হাতের এই চারটি প্রধান রেখার যে কোনো একটি রেখা সম্পর্কে কি বলবেন? সুমন দেব আছেন? হ্যাঁ, নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ। স্যার হাতের হাতের চারটি প্রধান রেখার মধ্যে যে কোনো একটি রেখা সম্পর্কে কি বলবেন? স্যার আয়ু রেখা সম্পর্কে কথা বলি। আয়ু হ্যাঁ, রেখাটা বলবেন। শুরু হয় আহ, বৃহস্পতি এবং বৃহস্পতি এবং রাহু ক্ষেত্র থেকে শুরু করে শুক্র একটা রিং আকারে আহ, আহ, কবজি পর্যন্ত এটা শেষ হয়। এবং এটা থেকে বিভিন্ন বয়স নির্ণয় করা হয়, সাধারণত শনি এবং উম, তর্জনী আঙ্গুলের মাঝামাঝি থেকে বয়স বয়স 25 বছর, এভাবে বয়সটা কাউন্ট করা হয়। আবার ভাগ্য আয়ু রেখা থেকে যেসব ঊর্ধ্ব রেখাগুলো উঠে, ওই সমস্ত রেখা সাধারণত জাতকের জীবনে শুভ সূচনা এবং উন্নতি বোঝায়, এবং উন্নতি এবং প্রতিষ্ঠানে কর্তৃত্ব এবং ভালো পদ পাওয়া এবং অর্থ সমৃদ্ধি এগুলা বোঝায়। কিন্তু এই রেখাগুলো যখন নিচের দিকে ভা- আয়ু আয়ু রেখা থেকে নিচের দিকে যেগুলো, এগুলা সাধারণত পতন কিংবা বিদেশ ভ্রমণ বোঝায় স্যার। আমার এদিকে স্যার খুব সাউন্ড হচ্ছে স্যার, হয়তো আমি ভালোভাবে বলতে পারি না স্যার। ঠিক আছে স্যার, এতটুকুই স্যার। আচ্ছা, তো রেখা তো চারটা, আপনি হৃদয় রেখা এই আয়ু রেখা নিয়ে কেন বললেন? স্যার অন্যগুলো চাইলেও বলতে পারি স্যার, আপনি যদি বলেন। না, না, আপনি কেন আয়ু রেখা নিয়ে বললেন সেটা বলুন, অন্যগুলো চাইলে তো বলতে পারবেন নি। আপনি আয়ু রেখা নিয়ে কেন বললেন সেটা বলুন। আয়ু রেখা যেমন হচ্ছে এই পর্যন্ত যে প্রশ্ন করা হলো তার মধ্যে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার নিয়ে আমি কথা বললাম, ঠিক হ্যাঁ, আছে। আর আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন হচ্ছে এতগুলা মানে আনসার করলো সবাই, এর মধ্যে ইন্ডেক্স ফিঙ্গার নিয়ে কেন কথা বললেন? তো আনসার হচ্ছে আমি ইন্ডেক্স ফিঙ্গারটা একটু ভালো বুঝি, আমার কনফিডেন্ট লেভেলটা খুব ভালো হয় ইন্ডেক্স ফিঙ্গারের ক্ষেত্রে, মানে ফিঙ্গারের ক্ষেত্রে। এই আঙ্গুলের ক্ষেত্রে আমার হচ্ছে আত্মবিশ্বাস বেশি, আমি মনে করি যে এই আঙ্গুল নিয়ে আমি খুব ভালো বলতে পারি, এর জন্য হচ্ছে আমি এই আঙ্গুলটা নিয়ে গিয়ে বলছি। তো আপনার হচ্ছে ওইভাবেই বলতে হবে। যদি আপনি আচ্ছা স্যার, কাউকে আপনার আপনার আত্মবিশ্বাস ফুটায় তুলতে চান, তাহলে আয়ু রেখার উপরে আমার দক্ষতা বেশি, ঠিক আছে। আয়ু রেখার উপরে আমার দক্ষতা বেশি, এটাকে আমি পছন্দ করি, আমি এটা নিয়ে বেশি আপনার গবেষণা করি, ঠিক আছে। এই কারণে হচ্ছে আয়ু রেখাটা নিয়ে আমি বললাম। স্যার এটা আসলে বলার আমি পর দেখা গেল স্যার, এটা বলার পর দেখা গেল স্যার উনি আবার একটু বেশি করে কঠিন কঠিন প্রশ্ন করা শুরু করে দিল। ঠিক আছে, আপনি যেমন হ্যাঁ, বেশি বুঝেন বা বেশি জানেন, তো চ্যালেঞ্জ আমি নেবেন না হালকা আপনি, বুঝেন বেশি। আপনি চ্যালেঞ্জ নেবেন না, চ্যালেঞ্জ না নিলে আপনার হচ্ছে কিসের জ্যোতিষ? চ্যালেঞ্জ তো আপনাকে নিতে হবে, চ্যালেঞ্জ তো নিতে হবে আপনাকে। আর না হলে আমার মতো বলতে হবে যে আমি অস্ত্র রেখা জানি না,
ঠিক আছে, আমি ক্লাসে বলি না যে আমি স্যার হস্তরেখা আমার জানি একটা না। কথা আছে, স্যার আরেকটা হ্যাঁ কথা। বলুন। হুম। স্যার আমি দেখা যায় যে আমার কথার মধ্যে একটু মানে থাইমা থাইমা কথা বলি, এবং সেটা বাহু বলরাম দাসও একই। এখানে সাধারণত যদি রবি আরে চন্দ্র এবং বুধ যদি একসাথে থাকে তাইলে এই সমস্যাটা হয়। এটা কি ঠিক স্যার? আচ্ছা, এটা নিয়ে পরে আলোচনা করবো না, কারণ আজকে হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা গেলে আপনার হচ্ছে যে কোনো বিষয় আলোচনা করতে গেলে অন্তত 15 মিনিট সময় তো লাগে। তো আজকে এটা নিয়ে আর নষ্ট করে লাভ নেই। যখন প্রশ্ন আহ্বান করছিলাম তখন যদি বলতেন যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিয়েন, তাহলে হচ্ছে আলোচনা করতাম। তো যখন প্রশ্ন আহ্বান করি তখন হচ্ছে আপনারা ঘুমাই থাকেন। আচ্ছা, দিলীপ সূত্রধর আছেন? আপনি তো পরীক্ষাই দেবেন না। আচ্ছা, চয়ন রায়। স্যার স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমাদের মিঠুন রায় গোপালগঞ্জ আজকে ভিডিও অন করছেন দেখা যায়। আনসার করবেন? আপনাকে জি তো কল স্যার। করলে মানে আছে হ্যাঁ না এটাও বলেন না। স্যার এখানে নেটওয়ার্কের সমস্যা, দুইটা লাইন তারপর সমস্যা, আচ্ছা, মানে ফোন এখন চার্জ আপনার কথা ফুল খুব চার্জও স্পষ্ট হয় না শুনতে পাচ্ছি। এমন। যতক্ষণ পর্যন্ত নেটওয়ার্কটা স্পষ্ট আছে এর মধ্যে বলুন, 13/4/2026 তারিখে যে নিউমারোলজি পরীক্ষা হবে, এই পরীক্ষায় আপনার হচ্ছে রেজাল্ট কি হবে? 1 নম্বর হবে নাকি 20 নম্বর হবে? কতজন পরীক্ষা দেয়? পরীক্ষা কতজনে দেয়? আপনার পরীক্ষা দিতেছেন তো? না না, আমি পরীক্ষা দিচ্ছি না স্যার। আপনি দিচ্ছেন না পরীক্ষা? না দিলে আপনার না প্রশ্নের অ্যান্সার লাগবে না এই মুহূর্তে, ঠিক আছে? রতিন চক্রবর্তী, আপনার পরীক্ষা দেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আপনি কি পরীক্ষা দেন? জি স্যার। আচ্ছা, পরীক্ষা দিলে আপনি বলুন 13/4/2026 তারিখে যে নিউমারোলজি পরীক্ষা হবে, এই পরীক্ষায় আপনার ফলাফল কি হবে? কত নম্বরে আপনি থাকবেন এবং কেন থাকবেন? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 13 তো স্যার হচ্ছে ড্রাইভার নাম্বার 4, রিপ্রেজেন্ট করতেছে স্যার রাহুকে। আর হচ্ছে আর টোটাল করলে 4, 4, 10, 8, টোটাল হচ্ছে 18, 9 মীমাংসী বাবু, শনি। মীমাংসী বাবু মিউট করে হিসাব করেন। হ্যাঁ রতিন বাবু বলেন, আপনি বলেন। ড্রাইভার নাম্বারটা হচ্ছে স্যার, ড্রাইভার হচ্ছে 4, রাহুকে রিপ্রেজেন্ট করতেছে। আর স্যার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9, এটা স্যার রিপ্রেজেন্ট করতেছে শনিকে। এখন স্যার রাহু শনি, আহ, আমি যেহেতু স্যার শনির জাতক, পরীক্ষা মোটামুটি ওই দিন ভালো হতে পারে স্যার। রাহু তো হচ্ছে আশা আকাঙ্ক্ষার প্রতীক। আহ, সেক্ষেত্রে মানে এই দিবে স্যার, ড্রাইভ করবে আর কি। সেক্ষেত্রে উম, মোটামুটি স্যার ভালো হওয়ার কথা আর কি, আশা করি আর কি। জয়ন্ত স্যার কিন্তু একটু ব্যস্ত আছে, মিউট আছে। স্বপনদা ভালো আছেন নি? নেটওয়ার্কও সমস্যা করতেছে প্রচুর। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, কোন স্যার? হ্যাঁ, নমস্কার। একটু আমারও নেটওয়ার্ক। অসুস্থ ছিলেন আজকে স্যার সবারই আচ্ছা, হ্যাঁ। কাকে প্রশ্ন করছিলাম আনসার করছেন? রতিন চক্রবর্তী। স্যার আমাকে প্রশ্ন করেছেন স্যার। রতিন দা নিজেরা কত নম্বরে রাখছেন রেজাল্টের? স্যার আমার তো এখানে মানে এইটাই প্রথম, মানে এই 1 বছর ধরে শিখতেছি। তো সেই হিসাবে কি বলবো, চেষ্টা করবো স্যার। ওইভাবে স্যার বলতে পারতেছি না স্যার। বলতে হবে, এই প্রশ্নের আনসার করবেন। আপনার হচ্ছে
আপনার যে 13 তারিখটা আচ্ছা, এই এবার হচ্ছে টিটু স্যার, আপনি হ্যাঁ হস্তরেখার উপরে আরো 4টা 5টা প্রশ্ন করুন। করে হচ্ছে তাদেরকে একটু ইজি করে দিন, যেন পরীক্ষা হচ্ছে তারা লিখতেও ইজি ভাবে পারে, এবং হচ্ছে কি বলে ভাইভাতেও আপনার হচ্ছে ইজি আনসার করতে পারে। একটু বড় প্রশ্ন করুন, বড় প্রশ্ন করুন, যেন হচ্ছে আপনার ইয়ে করতে পারে আর কি, লিখিত পরীক্ষার ধারণাটা নিতে পারে আর কি। আপনি স্যার 3টা এই বা 4টা প্রশ্ন করুন। রথিন বাবুর বিশ্লেষণটা একটু মনে হয় ভুল হয়ে গেছে। মানে আমরা হলো 4 এবং 9 এর কম্বিনেশন পেয়েছি রাহু এবং মঙ্গলের। তো উনি বলছে রাহু এবং শনি একে লড়াই করে স্যার ভালো রেজাল্ট করার দিন, লড়াই না থাকলে ভালো রেজাল্ট হবে না, আমার যে বিশ্লেষণ। ঠিক আছে। আচ্ছা, এই হস্তরেখার উপর আর কারো কোশ্চেন আসেনি এই জানার মতো, যা যা বুঝেন না তারা এরকম প্রশ্ন করতে পারবে না, আপনি প্রশ্ন করুন। আপনি হচ্ছে কি ধরনের প্রশ্ন আসতে পারে এরকম একটা নমুনা প্রশ্ন দেন 2টা, দিয়ে হচ্ছে আচ্ছা, তাদের যেমন কাছে আলোচনা নেন। ধরেন দৈবরেখা কাকে বলে, বা দৈবরেখা কোথা থেকে উৎপন্ন হয়, দৈবরেখার বৈশিষ্ট্য কি, এটা আসতে পারে। তারপরে হস্তরেখা থেকে আপনি বিবাহ নির্ণয় কিভাবে করবেন, বা স্যার আপনি দাম্পত্য। যেটা বলছেন এটা তারা লিখিনি, দৈব রেখা যেটা বলছেন এটা প্রশ্ন লিখিনি, আপনার 4টা প্রশ্ন লিখান, তারপরে হচ্ছে আলোচনা করুন। আগে জেনে নিন দৈব রেখার ব্যাপারটা লিখছে কিনা। লাস্টের জায়গাটা লেখা হয় নাই, কোথা থেকে উৎপন্ন তার পড়েছে। প্রশ্নগুলো না, লিখে নিন আগে আগে। প্রশ্ন না, আগে প্রশ্ন টিটু স্যার লিখেন। আগে প্রশ্নগুলো বলে দিন, তারপর আলোচনা করুন। দৈবরেখা, তারপরে আপনার হস্তরেখার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রেখা হইলো এই বিবাহ রেখা। সেটা না প্রশ্ন করতে বলছে আপনাকে, প্রশ্ন আমি করার জন্য বলছে, প্রশ্নটা ক্লিয়ার। বলতেন দৈব রেখা, আপনারা কিভাবে দৈব রেখা বুঝবেন কাকে বলে একজনের স্যার, এরকম বিবাহ একটা রেখা প্রশ্ন থেকে, করেন। আপনি কিভাবে বুঝবেন দাম্পত্য সুখ হবে কিনা। একটা সহজ প্রশ্ন আসতে পারে, কিন্তু এটা বিস্তারিত বলতে হবে। এটা হায়ারের জন্য প্রযোজ্য হইতে পারে। হ্যাঁ, আর একটু সহজ প্রশ্ন করেন, আর একটু সহজ করেন। বিবাহ রেখা থেকে আমরা বিবাহ বিচ্ছেদ হবে কিনা আমরা কিভাবে বুঝবো। একটা লোকের প্রতিষ্ঠা বা সরকারি চাকরি হবে কিনা কোন রেখা থেকে বুঝবো। না, জয়ন্ত স্যার বলছিল আপনাকে না না, এটাই 4টা প্রশ্ন, তো প্রশ্ন। এভাবে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে হ্যাঁ পারে, হ্যাঁ, 4টা প্রশ্ন প্রশ্ন আসতে পারে। আগে প্রশ্ন আগে কোথা লিখবেন। থেকে কিভাবে কখন আসবে, এটা তো এই বিগত দিনে দেখবেন, এটা বেসিকটা জানা থাকলে সব। তারপরে প্রশ্ন বলছি, আসতে পারে আপনার মণিবন্ধ রেখার গুরুত্ব কি। 5টা প্রশ্ন তো বললাম। ঠিক আছে, মণিবন্ধ রেখার গুরুত্ব কি, মণিবন্ধ রেখায় আপনার কি ধরনের ফলাফল হতে পারে, বা মণিবন্ধ রেখা থাকলে কি হতে পারে, এটা একটা সম্পূর্ণ প্রশ্ন করার জন্য বলছে, তারপরে আপনাকে এটা ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, জানতে স্যার। এখন এই দৈব রেখার সম্বন্ধে কিছু আহ, আপনারা জানেন দৈব রেখাটা যেমন বলতে স্যার পারবেন। যেটা প্রশ্ন করছেন যে হচ্ছে হাতে দৈব রেখা আছে, তো দৈব হ্যাঁ, রেখা আছে সেটা কোথায় আছে, এই দৈব রেখার গুরুত্ব কি আছে ব্যক্তির জীবনে, এই বিষয়ে আপনার হচ্ছে বিস্তারিত লিখুন। রাইট, এইভাবে এই প্রশ্ন। স্যার দৈব রেখাটাকে যা জানি স্যার বলবো। বলেন বলেন। স্যার দৈব রেখাটা হচ্ছে হ্যাঁ বলুন। মঙ্গল, মানে মঙ্গলের ক্ষেত্রের ওই দিক থেকে স্যার সোজা ওই চন্দ্রের দিকে আর কি যাবে পাশ দিয়ে, এটা আর কি স্যার দৈব রেখা, যেটাকে ভায়ালা সিবা রেখাও বলা হয়। আচ্ছা, আর আমি আমি বলবো স্যার, একটু আমি কারেকশন করি। সুকান্ত, এটা জি স্যার। দৈব রেখা সম্পর্কে গুরুজি কিন্তু একটা বলছিলেন যে রেখাটা উঠবে কিন্তু চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে মঙ্গলের ক্ষেত্রের দিকে যাবে।
তার মানে চন্দ্রের ক্ষেত্রের দিকটা মোটা হবে, মঙ্গলের ক্ষেত্রের দিকটা চিকন হবে। জি স্যার। মঙ্গলের ক্ষেত্র থেকে উঠে কিন্তু চন্দ্রের দিকে আসবে না, এটা কিন্তু গুরুজি বলছিলেন, আপনাদের খেয়াল আছে হ্যাঁ কিন্তু হ্যাঁ একটা স্যার, ওই কথা চন্দ্র বলছিলেন, থেকে উঠে হলো আপনার মঙ্গলের মঙ্গলের দিকে দিকে যাবে। যাবে। স্যার স্যার এটাই রাইট। হ্যাঁ হ্যাঁ। এইটাই তো জানতাম স্যার, কিন্তু ওই দিন আমার মনে হয় উল্টে গেল কিনা স্যার, এই জন্য কনফিউশনে ছিলাম। আমিও জানি যে স্যার চন্দ্র থেকে উঠে আর কি মঙ্গল হয়ে হয়তো বা এটা তো গুরুজি ক্লাসে বলছেন, হ্যাঁ কয়েকদিন আগে গুরুজি আর কি। ক্লাসে বলছেন যে কখনো যখন দেখবেন যে রেখাটা এই চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে মঙ্গলের দিকে গেছে, তখন দৈবরেখা কাউন্ট করবে। মঙ্গলের ক্ষেত্র থেকে আসলে এটাকে ওইভাবে কাউন্ট করা, দৈবরেখা হিসেবে কাউন্ট করা যাবে না। জি স্যার। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এটা কিন্তু গুরুজি বলছিলেন, ক্লাসে বলছিলেন। এটা হ্যাঁ কার্ভ হয়ে হ্যাঁ যাবে, একটু কার্ভ হবে, দুই রেখাটা একটু কার্ভ হয়ে যাবে। একটু একটু কার্ভ হবে আর কি, একটু মানে অর্ধ চন্দ্রাকৃতির হালকা ধরনের আর কি, এরকম হ্যাঁ হ্যাঁ হবে। মানে এই দুই রেখাটা রেখা। এই রেখাটা থাকলে আর কি, যেহেতু নামের ভিতরে এর নামকরণের সার্থকতা আছে, দৈব রেখাটা থাকলে স্যার মানে তার ভিতরে একটা দৈবজ্ঞ ভাব থাকবে। সে অনেক কিছু দেখা যাচ্ছে যে মানে সে বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান আহরণ থেকে শুরু করে গুপ্ত বিদ্যা বা আহ উম, বিভিন্ন কিছু প্রাপ্ত করতে পারে। মানে এইটুকু আর কি স্যার, মানে এটা থাকলে বিভিন্ন মানে স্যার, হঠাৎ আধ্যাত্মিক শক্তি তার মধ্যে আধ্যাত্মিক বিরাজ একটা করবে, শক্তি থাকতে পারবে, হঠাৎ অবশ্যই থাকবে। প্রাপ্তির কিছু থাকবে, এরকম আর কি স্যার। ইটস মানে তিনি ওই জাতক দৈব শক্তি বলে যে কোনো বিষয় তার আয়ত্ত করতে নলেজ পারবে। জ্ঞান জি স্যার। পরিপূর্ণ থাকবো, দৈব শক্তি তার মধ্যে পরিপূর্ণ থাকবো। দৈব শক্তি বলে যে কোনো বিষয় সে বলতে পারবো, মানুষের ভূত ভবিষ্যৎ যে কোনো সাবজেক্ট দৈব শক্তি বলে। ওই আমাদের ইন্ডিয়াতে একজন, হ্যাঁ, কিছু লেখাপড়া জানে না, ওই একটা ওই দৈব রেখার জন্য বই লিখে রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গেল, অথচ কিছুই লেখাপড়া জানে না। ওইটা দৈব শক্তির প্রভাব। আবার আপনারা উচ্চ ক্লাসে আরো বেশি পাইবেন দৈব রেখা থেকে বৃহস্পতি গেলে কি হয়, দৈব রেখা থেকে শনিতে গেলে কি হয়, রবিতে গেলে কি হয়, হাইড্রোগ্রাফ এগুলি পাবেন আরো। নেক্সট নেক্সট আরেকটা। দৈবরেখা সম্পর্কে আমি দুইটা পয়েন্ট যোগ করতে চাই। সেটা হচ্ছে, টিটু স্যার একটা শুনেন, সেটা হচ্ছে যে দৈবরেখা যাদের হাতে থাকে, যেমন টিটু স্যার বললেন যে সে কিছুই জানে না, কিন্তু উনি দৈব শক্তির বলে লিখে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। যাদের হাতে দৈবরেখা থাকে তারা খেয়াল করবেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু স্বপ্নে প্রাপ্ত জিনিস পায় না, মানুষ স্বপ্নে পায়। হ্যাঁ ওই লোক কিন্তু ঘন ঘন স্বপ্ন দেখে এবং স্বপ্নে সে জিনিস কোনো জিনিস প্রাপ্ত হয়। দৈবরেখার মূল প্রভাবটা আসে স্বপ্নে, ওইখান থেকে সে প্রাপ্ত হয়, মানে ওই যেটা দৈবভাবে যেটা প্রাপ্ত হয় সেটা স্বপ্নে আসে। এটা কিন্তু দৈবরেখার একটা বিশেষ পয়েন্ট, এটা খেয়াল রাখবেন। আমি এখনো স্যার কারো হাতে দৈব রেখাটা দেখিনি, দেখেন নাই, কিন্তু খেয়াল আমিও করবেন যারা দেখিনি, আমিও দেখিনি। শুধু জানছি যারা আর কি। দৈব রেখা ভাগ্যবান ব্যক্তি ছাড়া মনে হয় স্যার নেই। আমার মায়ের হাতে আমারও আছে তো দৈব আছে রেখা। চোখে আছে, পড়ে নাই। এ নাই বলিয়েন না, আছে। রেখাটা আপনার দাদা মায়ের হাতে হাতে আছে? আছে? আছে, মানে আমি দেখিনি সঞ্জয় সেটা আর কি স্যার। সঞ্জয় দাদা বাবুর মায়ের হাতে আছে? স্যার দৈব রেখা থাকলে হ্যাঁ বোঝা স্যার যায় আছে স্যার। আছে। ঘটনার পরে কি ঘটবে তাইলে সেটা। আপনার মাকে বলবেন যে উনি স্বপ্ন জিজ্ঞাসা করবেন যে উনি খুব স্বপ্ন দেখে কিনা, বা যে জিনিসগুলো স্বপ্ন দেখে সেটা বাস্তব হয়ে যায় কিনা, ওই ঘটনা মিলে যায় কিনা, ওগুলো আপনি ক্রস চেক করে নেবেন, তাইলে আপনার এই জিনিসটা সম্পর্কে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। জি স্যার, এটা মিলে যায় স্যার, যাদের দৈব রেখা আছে তারা স্বপ্ন দেখলে মিলে যায়। হ্যাঁ, মুখ দিয়ে যা হ্যাঁ, বলে তা কারণ হয় অনেক ক্ষেত্রে। ঠিক হয়, আছে, আমি দৈব রেখা আমি সম্বন্ধে হলো। পাইছি, নেক্সট আমি নেক্সট একটা আসেন। পাইছি স্যার দৈব এরকম। রেখা থাকলে মানুষের যেটা কোন ঘটনার পরে কি ঘটতে পারে সেটা বলতে পারে, সে আগ থেকে অনুমান করতে পারে। সেটা তো পারেই, তো ওই যে দেখবেন যে স্বপ্নের রূপ রূপ বা স্বপ্ন প্রাপ্ত ওষুধ পায় না ওনাকে, বেশ করে ওই আবহাওয়াটা তার দৈব জ্ঞানটা ওই স্বপ্ন থেকে বেশি আসে। এটা খেয়াল, এটা একটা পয়েন্ট, কিন্তু স্বপ্ন দেখবে এই এই জাতক স্বপ্ন দেখবেই, স্বপ্ন দেখবে, স্বপ্নে নিয়ে ইন্টারেস্ট পাবে, এই করবে সেই দৈব করবে, রেখা এটা খেয়াল। থাকলে যেটা হয়, যেমন ধরেন আমি হচ্ছে কোনো কারণে হিমাংশু বাবুর এখানে গেলাম, তো ওনার স্কুলে বসে ওনার পাশাপাশি বসে কথা বলতেছি, হঠাৎ করে আমার মধ্যে একটা ফিলিংস আসলো যে আমি হচ্ছে হয়তো ইতিপূর্বে কোনো এক সময় এখানে আসছিলাম, এই চেয়ারে বসছিলাম এবং এখানে পাশাপাশি বসে হিমাংশু বাবুর সাথে কথা বলছিলাম, হঠাৎ করে এরকম মনে হলো। তাহলে আমি তো প্রথম হচ্ছে হিমাংশু বাবু কোন জায়গার যেন, মাগুরা স্যার, মাগুরা মাগুরা। তো আমি মাগুরা কিন্তু স্যার। কখনো মাগুরা যাই নাই। তো
তো হঠাৎ করে আমি মাগুরা গেলাম, তো কথা বলার মধ্যে হঠাৎ করে আমার একটা এরকম অনুভূতি হলো যে আমি হচ্ছে হয়তো ইতিপূর্বে এখানে এসেছি এবং ইমাংশু বাবুর সাথে কথা বলেছি, ঠিক একই প্লেসে বসে এখানে কথা বলেছি, এরকম একটা অনুভূতি, মানে পরিচিত মহল মনে হচ্ছে আমার। এটা দৈব রেখা দেয়, কারণ হচ্ছে কি, দৈব রেখা হচ্ছে আমাদের পুরনো স্মৃতিকে জাগিয়ে তোলে। ওই স্মৃতির আলোকে অনেক সময় আমরা হচ্ছে অনেক সময় এমন কিছু কথা বলে দিতে পারি যে কথাটা হচ্ছে অন্যরা বলতে পারে না বা অনুধাবন করতে পারে না। আমাদের হচ্ছে যে স্মৃতিশক্তি, ধরেন আপনার হচ্ছে, আমি একটা ক্লাসের আগে বলছিলাম যে আমরা হচ্ছে, যেমন আমরা হিন্দুরা হচ্ছে মরে গেলে আমাদের দেহটাকে পুড়িয়ে দেওয়া হয়। তো পুড়িয়ে দেওয়ার পরে হয় কি, মহাশ্মশানে হচ্ছে আমরা যারা হচ্ছে এখানে যারা মানে মৃতদেহ সৎকারে গেছেন, অংশ নিয়েছেন, তারা জানেন মৃতদেহ পুরানোর পরে হচ্ছে যারা অংশ নেবে সবাই মিলে হচ্ছে এক কলসি করে জল ঢালতে হবে মিনিমাম, ঠিক আছে? তো কেউ হচ্ছে আহ, নিয়ম রক্ষার্থে এক কলসি ডালে, আর কেউ হচ্ছে 10 কলসি জলও দেয় বা বালতি দিয়ে এখন জল দেয়, ঠিক আছে? এক সময় কলসি দিয়ে দেওয়া হতো, এখন বালতি দিয়েও দেয়। তো জল দেওয়ার অর্থ হচ্ছে এই যে মৃত বৎস মানে ছাই যেটা আছে, বৎস, সেই মৃতদেহ সৎকারের যে ছাই আছে সেটা যেন আপনার হচ্ছে মহাশ্মশান থেকে বেরিয়ে যায়, এবং ওই ছাই যে রাস্তা দিয়ে বেরিয়ে যায় সেটাই গিয়ে আপনার হচ্ছে একটা জলাধারে মিশে, সর্বক্ষেত্রে একটা জলাধারে মিশে, এবং জলাধার বর্ষাকালে কিন্তু প্রকৃতির সাথে মিশে যায়। তো এটার মিনিংটা হচ্ছে এটাই যে আমাদের যে দেহবর্ষ, সেই দেহবর্ষ কিন্তু প্রকৃতির সাথে মিশে গেল, মাটি জল সবকিছুর সাথে মিশে গেল। আবার যাদেরকে মৃতদেহ আপনার হচ্ছে আহ, মাটির নিচে দাপন করা হয়, সেখানেও কিন্তু তার দেহ হচ্ছে মাটির সাথে পোকামাকড় যাই খেলো, দিন শেষে কিন্তু মাটির সাথে মিশে গেল। তো এই একই মাটির থেকে হচ্ছে আপনার হচ্ছে ফসল উৎপাদন হচ্ছে, একই মাটির থেকে আপনার হচ্ছে একই জল হচ্ছে আপনার বাষ্পীভূত হয়ে আকাশে উঠছে, সেই জল আপনার হচ্ছে আমাদের যে আহ, আহ, শস্য আছে সেই শস্যকে পুষ্টি যোগাচ্ছে, সেই শস্য আমরা গ্রহণ করছি, সেই আহ, গ্রহণের মাধ্যমে আমাদের মধ্যে পুষ্টি যাচ্ছে, এবং হচ্ছে আমাদের মধ্যে সেই নতুন যে প্রাণের সঞ্চার হচ্ছে, সেই প্রাণ হচ্ছে আমরা একটা ক্রিয়ার মাধ্যমে হচ্ছে প্রাণ গর্ভে আসে। তো এই যে আপনার বিষয়, মানে প্রাণটা আমরা হচ্ছে আমাদের মধ্যে আসে কি করে, তো যেই প্রাণ হচ্ছে গত হয় তারই কোনো না কোনো স্মৃতি, যেহেতু সেই একই পৃথিবী থেকে আপনার হচ্ছে আসছে, তো কোনো না কোনো স্মৃতি, বকেয়া স্মৃতি, পুরনো স্মৃতি, আমরা যে দেহে আমরা আছি সেই দেহে, এই দেহটা তো গঠন হয়েছে এই পৃথিবীরই আলো বাতাস দ্বারা, এই পৃথিবীর মাটি জল থেকে আপনার হচ্ছে আমার এই দেহ গঠিত হয়েছে, ঠিক আছে? আমার দেহ পুষ্টি পাইছে, পোষণ পাইছে। তো ওই যা যা গ্রহণ করে আমার দেহ পোষণ পাইছে, তার তার মধ্যে যে যে স্মৃতি আছে, সেই সেই স্মৃতি আছে আমাকে মাঝে মধ্যে নাড়া দেয়। আমি একটা আপেল খাইতেছি, হঠাৎ করে মনে হলো যে আমি তো এরকম পরিবেশে আগেও একবার আপেল খাইছি, ঠিক আছে? বা হচ্ছে আমি একটা আপেল খাইলাম, আপেল খাওয়ার পর হচ্ছে আমার একটা মানে বুদ্ধির প্রখরতা দেখা দিল, মানে আমি কোনো একটা কিছু হচ্ছে আপনার বুঝতে পারছি না আমরা, আপেল খাওয়ার পরে গিয়ে দেখা গেলো বুঝে গেছি। তো কেন বুঝে গেছি, অর্থাৎ আপেলের মধ্যে সেই স্মৃতিটা ছিল, আর আমার মধ্যে যে অপূর্ণ স্মৃতি ছিল, এই দুই স্মৃতির হচ্ছে মিলনের মাধ্যমে আমার মধ্যে পূর্ণতায় চলে এসেছে। দৈব রেখা অনেক ক্ষেত্রে এইভাবে কাজ করে। আমি হচ্ছে সময় নষ্ট করে নিলাম টিটু স্যার, দুঃখিত, আপনার কাছে সামনে এগিয়ে যান। স্যার দৈব রেখা সম্পর্কে আমি একটু বলি স্যার। হ্যাঁ বলুন। স্যার দৈব রেখা যদি ভালো থাকে, মানে কাটাকাটি তিল চিহ্ন যদি মুক্ত থাকে, তাহলে এরা ভাগ্যের সহায়তা পায়, সঠিক সময়ে সঠিক সুযোগ পেয়ে থাকে, কর্মজীবনে উন্নতি পায়, সমাজে সম্মান বৃদ্ধি পায় এদের। আর যদি দুর্বল হয়, ভাঙাচোরা হয়, আমার মনে হয় জীবনে ওঠানামা থাকে, নিজ পরিশ্রমে বেশি করলে তারপরে এদের জীবন উন্নতি ঘটে, স্থায়িত্ব পেতে বেগ পেতে হয়। আর আধ্যাত্মিক দিক থেকে যদি আমরা এটা ধরি, তাহলে হঠাৎ করে ভালো সুযোগ, বিপদ থেকে রক্ষা, দৈব রেখা একটি শক্তিশালী রেখা, উপরের শক্তির সাহায্য আমাদের ভিতরে সেই জাতকের মধ্যে কাজ করে। জ্যোতিষ, সাধনা, আধ্যাত্মিক জগতে এদের আকর্ষণ করে এই জাতকের। আর যেটা ঠিক স্যার, আছে। আপনি আপনি যেটা বললেন যে দৈব রেখা থাকলে পরে যে যেটা আমাদের সঙ্গে ঘটে, এরকম আরেকবার আমার সঙ্গে ঘটেছিল, বা আমি এরকম কিছু করেছিলাম, এরকম পরিবেশে ছিলাম, এরকম মানে মনে হয় যে আমি এরকম করেছি এর আগে। তো এটা দৈব রেখা থাকলে হয়।
দৈব রেখা না থাকলেও কি এরকম কখনো ঘটতে পারে যে দৈব রেখা নেই তবুও তার সঙ্গে এরকম ঘটনা ঘটছে, যে রাতে স্বপ্ন দেখছে যেটা সত্যি যাচ্ছে, বা অনেক সময় মনে হয় যে আমি এই পরিবেশে এরকম এই মানুষগুলোর সঙ্গে এতদিন ছিলাম, এই ঘটনাই আমি এর আগে ঘটেছিলাম, আর সেম ঘটনা আমি এখন আরেকবার পুনরাবৃত্তি করলাম, এরকম ঘটনা হতে পারে কি দৈব রেখা না থাকলে এমন হ্যাঁ হচ্ছে দাদা, এমন হতে পারে? এই যদি আপনারা অনুমতি দেন এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দিন দিন। মানুষের তিনটে জিনিস থাকে: চেতন, অবচেতন, অতিচেতন। অতিচেতন রাইট। মানে আমার আগেও জন্ম হয়েছিল, ভবিষ্যতেও জন্ম হবে, এখনো হবে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু ত্রিকাল দর্শী জিনিসটা থাকে, কম বেশি থাকে। ওই জেকেদেব স্যার কিন্তু বললে গেছে জিনিসটা, হ্যাঁ ওই একই কথা। ওটা তিনটাই মানুষের মধ্যে থাকে। অনেক সময় স্বপ্ন দেখছে কিন্তু ওই স্বপ্নটা খাটিয়ে যায়, ওরা আমি ভবিষ্যতে একদিন অনেক আগে ওই 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 জায়গায় ছিলাম, ওই কাজ করছি, আমার অবচেতনে রয়ে গেছে। হ্যাঁ, আবার ভবিষ্যতে এটা হবে, এ জন্ম না পরের জন্মে হইবে, ওটা অতিচেতন। ওটা আমার জীবনে রয়ে গেছে। আর বর্তমানে চেতন, এই তিনটা মিলিয়েই আমাদের স্বপ্ন হয়। স্বপ্নতে তিনটা জিনিস লাগে। শুনেন, এই জন্য আপনারা আমরা এখনো আমাদের মূল যে বিষয় আজকের, আপনার স্যার পরীক্ষাটা কিভাবে ভালো হবে, ঠিক স্যার আছে? আপনার দ্বারা কি কি স্যার প্রশ্ন, টিরুদাস স্যার কি কি আপনাদের আমার একটু প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। ওই গুরুদেব করাইছিল কিন্তু মনে নাই যে দৈব রেখা না থাকলে মানুষ দৈবজ্ঞ হয়, ওই বৃদ্ধাঙ্গুল দিয়ে কোন হারে কোন বৃদ্ধাঙ্গুলে কোন জায়গায় কোন জন চিহ্নটা থাকে, এটা একটু আমাকে একটু শিখাই দেবেন। গুরুদেব করাইছিল কিন্তু এটা মনে নাই। হ্যাঁ, যে রাইট রাইট। বিষয়ে আজকের আলোচনা, আপনার পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে ভালো হবে, কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেন। তাইলে সবাই পরীক্ষাটা যাতে ভালো হয়, এই সীমাবদ্ধ থেকে প্রশ্ন রাখেন, সুন্দর হবে। ঠিক আছে? ঠিক আছে। স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। নেক্সট এইভাবে প্রশ্ন আসতে পারে যে আপনারা ভাগ্যরেখা কোথায় কোথায় থেকে উৎপন্ন হয়, এভাবে আসতে পারে। হুম হুম। এবং যে কোনো একটি ভাগ্যরেখার বিস্তারিত ফলাফল বর্ণনা করেন। আবার এভাবে প্রশ্ন আসতে পারে, ভাগ্যরেখা না থাকলে কি মানুষের প্রতিষ্ঠা পায় না, না পাই? আপনি নিজের মতামত লিখুন। এভাবে আসতে পারে। তো এই আনসার গুলি আছে তো আপনাদের মধ্যে, না? স্যার ভাগ্যরেখা না হ্যাঁ থাকলেও প্রতিষ্ঠা পায়, এটার উপরে একটু যদি কিছু বলতেন, এটা জানা নেই। ভাগ্যরেখা না থাকলেও প্রতিষ্ঠা কি করে পাবে আর কি? এই রবি রেখা থাকলে বড় হয়, এটা বলা যায় প্রতিষ্ঠা রেখা পেতে পারে, বৃহস্পতি পর্বতে যদি ভালো থাকে যাদের তাহলে। যাদের ভাগ্যরেখা নাই, তো অনেক আমাদের কেসিবল স্যার হাতে তো ভাগ্যরেখা নাই। স্যার, ওটা স্যার স্যার আমি বুঝতে একটু পেরেছি। আলোচনা করবো স্যার। এই আচ্ছা, আমি ভাগ্যরেখা না সহজে বলে থাকলে দিই আলোচনার, সবাই একটু জেনে নিন, খুব সহজেই তা আপনাদের লাভ হবে। হুম হুম, ভাগ্যরেখা বলেন না স্যার। থাকলে মানুষের জীবনে প্রতিষ্ঠা পায়। হ্যাঁ, যদি আপনার এই প্রত্যেকটি হাতের প্রত্যেকটি গ্রহের অবস্থান সুন্দর এবং ভালো থাকে, এবং প্রত্যেকটি আঙ্গুল যদি সুগঠিত থাকে, তখন সে প্রতিষ্ঠা পায়। আর তাছাড়াও আচ্ছা ওই হাতের কালারটা মাংসবহুল কিনা এটা দেখে নেবেন। এর বিষয়ে আর এটা হলো বেসিক কথা, তারপর এটার মধ্যে আপনারা বিস্তারিত লিখে নেবেন। ঠিক আছে? এক কথা হলো যদি ভাগ্যরেখা না থাকলেও মানুষ প্রতিষ্ঠা পাওয়া সম্ভব, তার স্যার যদি কর্মবলে। এমন প্রশ্ন আসে যে যার হাত নেই তার ভাগ্য কিভাবে দেখবেন, তখন আমরা কি অ্যান্সার দিব? হ্যাঁ হ্যাঁ। যার হাত নেই তার ভাগ্য কিভাবে দেখবেন? এটা তো এখানে যার হাত নেই বা জন্ম ছকে নেই, তার ভাগ্যটা কিভাবে দেখবেন? তো নাম নাম দিয়ে নিউমোলজি। সংখ্যা তত্ত্ব করবেন, হ্যাঁ নাম হ্যাঁ। দিয়ে সংখ্যা তত্ত্ব করবেন, তার তারিখ, নাম তো আছে, স্যার তারিখ তো নাম দিয়ে থাকবে। সংখ্যা। হ্যাঁ, এবং যেই তারিখে আসছে ওই তারিখে যে ট্রানজিট, এটার উপরে কিছু প্রশ্ন করে তার কি কি সমস্যা বেরিয়ে আসবে না, তখন নাম দিয়ে আর ওই ট্রানজিটের উপরে গুরুত্ব দিয়ে প্রেডিকশন করবেন। ব্যাপারটা ঠিক আছে? এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনার হচ্ছে ধরেন এই আপনার জন্মছকে আমরা হচ্ছে যে জিনিসটা দেখি, সেটা তো আমরা ভাগ্যভাব থেকে ভাগ্য বিচার করি। আর হাতে হচ্ছে ধরেন আমাদের যে বিষ্ণু মহাপ্রভু যে কথাটা বললে, যে প্রশ্ন হচ্ছে যদি আমার ভাগ্যরেখা না থাকে, তো ভাগ্যরেখা তো হাত হাত দেখলে আমরা বুঝবো ভাগ্যরেখা আছে কি নাই। কারণ আমার হাত দেখলাম ভাগ্যরেখা নাই, কিন্তু আপনার হচ্ছে যদি আমার হাতই না থাকে তাহলে ভাগ্যরেখা কেন, কোনো রেখাই তো নাই। তো সেক্ষেত্রে তো আমার ভাগ্য তো অবশ্যই আছে, তাই না? হাত নাই মানে তো আমার ভাগ্যরেখা নাই, ব্যাপারটা এরকম না।
তো আপনার হচ্ছে এই বিষয়টাকে আমরা হচ্ছে আপনার বিবেচনায় নিতে হবে যে হাত যদি না থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে ভাগ্যরেখা, মানে হাতে ভাগ্যরেখা নাই, কিন্তু যদি হাতই না থাকে তাহলে তো কোনো রেখাই নাই। কিন্তু তাই বলি কি ভাগ্য নাই? অবশ্যই ভাগ্য আছে। এখন সেই ভাগ্যটা আমরা কি করে বিচার করব? তো সেই ভাগ্যটা আমরা হচ্ছে নিউমারোলজিতে বিচার করব। সেই ভাগ্য হচ্ছে আমরা তার নাম দিয়ে বিচার করব। সেই ভাগ্য হচ্ছে তার জন্ম তারিখ জানা থাকলে জন্ম তারিখ থেকে বিচার করব। যদি জন্ম তারিখ আপনার জানা না থাকে, কোনো কিছু জানা না থাকে, তাহলে সে যে সময়ে আমার কাছে আসলো ওই সময়ে মহাকাশে গ্রহ নক্ষত্রের যে অবস্থান, সেই অবস্থানটা কি আছে সেটা আমরা দেখব। ওই সময় কি লগ্ন আছে, ওই সময় কি রাশি আছে, ঠিক আছে? ওই বিষয় দিয়ে বিশ্লেষণ করে আমরা হচ্ছে তার ভাগ্যটাকে রিকভার করতে পারবো, জানতে পারবো। এটা এমন কোনো বিষয় না, ঠিক আছে? ফিরোজ স্যার, এবার যদি আপনি একটু মণিবন্ধ রেখাটার উপর যদি কিছু বলতেন, তখন 5 নম্বর কোশ্চেনটা আপনি রেখেছিলেন, মণিবন্ধ রেখার গুরুত্ব কি, এটার আচ্ছা, উপরে একটু কিছু বলতেন। মণিবন্ধ রেখাটা মূলত এই আমাদের চন্দ্র শুক্র দুইটা কানেক্টেড করতেছে, ঠিক আছে? মণিবন্ধ রেখা থেকে আমরা মূলত বিচার করব মানুষের জীবনের ভিত্তিপ্রস্তর। যাদের মণিবন্ধ রেখাটা সুন্দর থাকবো, ভালো থাকবো, একের অধিক দুইটা থাকবো, তখন বুঝবেন তাদের ভিত্তিপ্রস্তরটা ভালো, তাদের আরসিসি পিলারটা ভালো, তাদের জীবনের যে পরিবারের জন্মগ্রহণ হয়েছে পরিবারটা ভালো পরিবারে জন্মগ্রহণ হয়েছে এবং তার সচ্ছল পরিবার গ্রহণ হয়েছে। এবং দেখলেন অনেকে দেখলেন মণিবন্ধ রেখা এই বিচার করবেন শুক্রের এখান থেকে শুরু করবেন, দেখলেন শুক্রের অর্ধেকের পরে থেকে আবার মণিবন্ধ রেখা আছে, অর্ধেক আছে, তখন বুঝতে হবে যে শেষ বয়সে তার ভালো হবে, ফার্স্ট বয়সে তার স্ট্রাগল হবে। মণিবন্ধ থেকে মূলত আমরা এই মণিবন্ধের মধ্যে দেখবেন চন্দ্রের প্রভাব বেশি না শুক্রের প্রভাব বেশি, দুটার সম্মিলিত যে ফলাফল চন্দ্র শুক্র এটার হইব মণিবন্ধ রেখা। আর সহজ ভাষা হইল ভিত্তিপ্রস্তর, মানুষের যে ভিত্তিটা কতটুকু, যে তার ফাউন্ডেশনটা কতটুকু, জন্মসূত্রে তার ফাউন্ডেশনটা, এটা হলো তার মণিবন্ধ রেখার মূল প্রিন্সিপাল বক্তব্য। জানতে স্যার একটু বলেন, আর যদি না বুঝেন আর একটু বলি। কেউ আর কোনো প্রশ্ন আছে নি মণিবন্ধের উপরে? স্যার, মণিবন্ধ রেখা অনেকে খোলা থাকে, মানে মণিবন্ধ রেখাটা অ্যাকচুয়ালি দুটা রেখার মাঝখানে জাল, এরকম জাল চিহ্ন মতো হয়ে থাকে, না, অনেক সময় মণিবন্ধ অনেকে। রেখা দেখবেন, মণিবন্ধ রেখা কাটাকাটি থাকতে পারে, তারপরে এই ফাঁক থাকতে পারে, জব চিহ্ন হ্যাঁ, থাকতে পারে, হ্যাঁ ফাঁকা থাকতে পারে, তখন ওই মণিবন্ধ রেখার বয়স 120 বছর, তখন ওই বছরে তার ভাগ্যের অবনতি তো হবেই, শারীরিক টারিক এবং অন্যান্য হাতের অবস্থা দেখে বুঝতে হবে কোন দিকটা দিয়ে আসবে, ঠিক আছে? মণিবন্ধ রেখার যে বিষয়টাকে যদি টাইনা একটু বড় করি আমরা, করেন না করেন করেন। যদি টাইনা একটু বড় করি আর কি, বিষ্ণুবন্ধু বাবু যদি সবকিছুকে একটু বড় করতে চায়, তো আমি ওনার সাথে আচ্ছা, সহযোগী একটু বড় করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মানে বড় আপনার বড়। ধরেন এই যে আমার হাতে একটা মণিবন্ধ রেখা আপনারা দেখতে পাচ্ছেন না তো, তো এখানে মণিবন্ধ রেখা যেটা আছে এটা হচ্ছে শৃঙ্খলিত, যে প্রশ্নটা হয়তো বিষ্ণুবন্ধু বাবু করতে চাইছেন আর কি। তো আমার এই মণিবন্ধ রেখাটা এটা বাম হাত, এখান থেকে এখান পর্যন্ত আসছে, তো একটা মণিবন্ধ রেখা, আর তার নিচে আর একটা আছে, তার উপরে একটা আছে। তো উপরের যে রেখাটা সেটা হচ্ছে ওই চন্দ্র এবং শুক্রের মাঝখানে থেমে গেছে। আর মিডিলের যে রেখাটা সেটা হচ্ছে টোটাল এরিয়াটা পাইছে, মানে চন্দ্র শুক্র টোটাল মণিবন্ধটা পাইছে। আর শেষের যে রেখাটা সেটা চন্দ্রের ক্ষেত্র থেকে মানে উত্থিত হয়ে এই আপনার মাঝামাঝি এসে থামে গেছে, মাঝামাঝি থেকে একটু বেশি আসছে। তো স্যার যেটা বললেন মণিবন্ধ রেখার বয়স হচ্ছে 120 বছর, তো প্রথম যেটা অর্ধেকে থেমে গেছে সেটা হচ্ছে 60 বছর। তো 60 বছর বয়সে যে রেখাটা থেমে গেছে এই রেখাটার মধ্যে খুব একটা আপনার কাটাকাটি দাগ এগুলো নাই। তো যেহেতু প্রথম রেখাটা আপনার একদম শেষ পর্যন্ত যায় নাই, মানে চন্দ্রক্ষেত্র পর্যন্ত যায় নাই, এটা পরিপূর্ণতা পায় নাই, তার মানে হচ্ছে কি আমার যে লাইফ, আমার যে জীবন, সেই জীবনে পরিবারের সাপোর্ট আমি সেই লেভেলের পাবো না যে আমার জীবনটা পরিপূর্ণ থাকবে। অর্থাৎ আমার জীবনকে পরিপূর্ণ করতে হলে আমাকে হার্ডওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে। মানে পরিবারের সাপোর্টে হচ্ছে আমি আমার জীবনটাকে, মানে আমি পারিবারিক ভাবে হচ্ছে এরকম পরিবারে আমার জন্ম হয় নাই যে পরিবারে হচ্ছে আমি আয় রোজগার না করলেও মোটামুটি পায়ের উপরে পা তুলে খেতে পারবো, এই পর্যায়ে আমি নাই আর কি। মানে আমাকে পরিশ্রম করেছে, আমাকে গড়তে হবে। আমি সেই লেভেলে পরিবার যদি আমার ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যেতে চাই, তাহলে আমাকে পরিশ্রম করতে হবে। দ্বিতীয় যে রেখাটি আছে
সেটা শৃঙ্খলিত। শৃঙ্খলিত রেখা মানে আছে আমার পরিবার আছে, আমার ধন সম্পদ আছে, মানে প্রথম রেখার যে পরিশ্রমে আমার দ্বিতীয় যে রেখা, সেই রেখাটাকে আছে আমার কিছু সাপোর্ট দেবে না, আমার কিছু অর্থ সম্পদ আমার হবে। কিন্তু সেটা যে একদম প্রপার ওয়েতে একদম মানে সফট ওয়েতে হবে ব্যাপারটা এরকম না। অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আমি হচ্ছে সেটা পাবো। অর্থাৎ শৃঙ্খলা নির্দেশ করছে, মানে শৃঙ্খলিত নির্দেশ করছে মানে আমার পায়ে যদি শিকল পরিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমার হাঁটতে গিয়ে হচ্ছে কি শিকল যতটুকু লম্বা আমি হচ্ছে ততটুকুই হাঁটতে পারবো। এরপরে আমাকে বাধ্যতামূলক ভাবে থেমে যেতে হবে, যদিও হাঁটার ক্ষমতা তো এগিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু শিকল আমাকে পেছন থেকে টেনে ধরবে। তো ওই শৃঙ্খলায় তো যে মণিবন্ধ রাখা সেটা হচ্ছে আমার ভাগ্যটাকে পেছন থেকে টেনে ধরবে। অর্থাৎ কোনো না কোনো পারিবারিক বিষয়ে, কোনো না কোনো ব্যক্তিগত বিষয়ে আমাকে পেছন থেকে টানবে। এবার হচ্ছে কেন ভাগ্যর কথাটা নিয়ে আসলাম, কারণ মণিবন্ধ রেখা থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভাগ্যরেখা উদিত হয়, এবং সেটা হচ্ছে শনির ক্ষেত্রে যায়। তো সেক্ষেত্রে দ্বিতীয় রেখাটা নির্দেশ করছে কি, সেটা যদিও পরিপূর্ণ মানে সম্পূর্ণ জীবন চক্রটাকে হচ্ছে পুরো রিস্ট জুড়ে আছে, তথাপি এটা শৃঙ্খলিত। এবার তৃতীয় যে রেখাটি আছে, সেই রেখাটি আপনার হচ্ছে আপনার ওই হাতের যে শুক্রের ক্ষেত্রের অনেকটা ভিতরে ঢুকে গেছে। তো তৃতীয় রেখাটি, এবং এটা আমি দেখতে পাচ্ছি মানে শৃঙ্খলিত না, যদিও পুরুষের ক্ষেত্রে ডান হাত দেখতে হবে, কিন্তু বাম হাত হচ্ছে আমাদের ভাগ্যকে নির্দেশ করে, মানে আমাদের ফেট জন্মগত যে ব্যাপার সেই ব্যাপারটা বাম হাত নির্দেশ করে। তাহলে আমার ভাগ্য নির্দেশ করছে শেষ যে মণিবন্ধ রেখাটি, সেটি হচ্ছে আমার হয়তো শেষ জীবনটা ভালো যেতে পারে। কারণ এখানে কোনো শৃঙ্খলা নাই, এখানে হয়তো কোনো ইয়ে নাই, দাগ টাগ দেখতে পাচ্ছি না। শুক্রের ক্ষেত্রে যেহেতু গেছে, কাজে হচ্ছে শুক্রের কারকতাকে যদি আমি প্লাস করে দিই টেনে টুনে, যে হচ্ছে আমি হচ্ছে ইয়ে পাবো, শেষ জীবনে আমি বিলাসিতা, ভোগ বিলাসিতা সবই পাবো। আমার হচ্ছে সমৃদ্ধশালী বাড়ি হবে, সমৃদ্ধশালী ঘর হবে, ঠিক আছে, তো সব কিছু হবে, প্রেম প্রীতি কাম সুখ মানে সব হবে, সব কিছু একদম অ্যাফার্মেশন দিয়ে দিচ্ছে একদম একই সাথে আপনার হচ্ছে আমাদের ইউনিভার্সকে, যা আমার হচ্ছে সর্বগুণে গুণান্বিত হবো, হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্যোতিষী হবো, কারণ আমাকে এক নামে সবাই চিনবে, ঠিক আছে, আমি যা প্রোটেকশন করব তাই সত্য হবে, এবং আমি মানুষের যে উপকার করার বাসনা নিয়ে কাজ করব বা সিদ্ধান্ত প্রয়োগ করব, সেই সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়ন হবে, এবং অবশ্যই আমার কাছ থেকে প্রতিকার গ্রহণ করার ব্যক্তি হচ্ছে শতভাগ উপকৃত হবে। এটা হচ্ছে অ্যাফার্মেশন, ঠিক আছে। মণিবন্ধ রেখা শেষ জীবনে যেহেতু আমাকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে, দ্বৈত গুরু শুক্রাচার্যের মানে জায়গায় গেছে, তো আমি হচ্ছে সেই অ্যাফার্মেশনটা দিলাম, সেটা হচ্ছে যেন সবকিছু ভালো হয়। তো এখন এই মণিবন্ধ রেখা আবার হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে একদম নিচের থেকে একটা রেখা গিয়ে উপরের দিকে মিলে গেছে, মানে ক্রস হয়ে বাঁকা হয়ে উপরের রেখার সাথে প্লাস হয়েছে, আবার উপরের রেখা অনেক সময় দেখা গেল নিচের দিকে প্লাস হয়েছে। আর উপরের রেখা যখন নিচের দিকে প্লাস হইব, তার মানে হচ্ছে কি, মানে জীবনের যে প্রাথমিক গঠন, সেই গঠনটাকে আপনাকে হেল্প করে, সেই যে ধারাবাহিকতা, সেই সুন্দরের ধারাবাহিকতাটা সেই জীবন পর্যন্ত টেনে নিয়ে গেল। আর নিচের থেকে কোনো রেখা যখন উপরের রেখাকে টাচ করবে, কেটে দেবে, তখন ধরে নিতে হবে যে আপনার যে আহ, জীবন লাইফ টাইম, সেই টোটাল লাইফ টাইমটা হচ্ছে উত্থান পতন হবে। অর্থাৎ পেছন থেকে কেউ আপনাকে টেনে ধরবে, পেছন থেকে আপনাকে টেনে নামাবে, কোনো না কোনো বিষয় আপনার জীবনে থাকবে, যেটা আপনার পিছুটান আমরা বলি আর কি, সেই পিছুটান আপনাকে পেছন দিকে টেনে ধরবে। তো এই হচ্ছে মোটামুটি মণিবন্ধের একটা চরিত্র। আর হচ্ছে এখানে যদি তিল বিন্দু ক্রস থাকে তাহলে তো বুঝতেই পারছেন সেটা নেগেটিভই হবে। তিল বিন্দু জাল জব এগুলি থাকলে আর আপনারা সব নিজের থেকেই আপনি হচ্ছে কতটুকু জানেন সেটা বড় বিষয় নয়, আপনি কতটুকু ভালো উপস্থাপন করতে পারেন সেটা হচ্ছে বড় বিষয়। তো আপনারা হচ্ছে যেহেতু পরীক্ষা দিবেন, আপনারা পরীক্ষার্থী, তো আপনারা হচ্ছে খাতায় কতটুকু ভালো উপস্থাপন করছেন, আর হচ্ছে ভাইভা দিয়ে কতটুকু ভালো উপস্থাপন করছেন, কতটা শান্তভাবে, কতটা ধীর স্থির ভাবে উপস্থাপন করছেন, একদম উত্তেজিত হয়ে যায় না প্রশ্ন পাওয়ার সাথে সাথে, ঠিক আছে। আমি এখন যেভাবে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, ঠিক সেইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ধীর স্থির শান্ত। আপনি কতটুকু জানেন একটু বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি কতটুকু সুন্দর উপস্থাপন করতে পারেন। আপনার উপস্থাপন ভঙ্গি, আমরা যেহেতু এটা পরীক্ষাটা আপনার হচ্ছে লাইভ টেলিকাস্ট হবে, সমগ্র মানুষ হচ্ছে জেনে যাবে যে সুকান্ত বাবু, বিষ্ণু মহন্ত, রত্নবাবু বলরাম দাস, জুমা চৌধুরী, জুমুর পাল, চয়ন রায়, আমাদের সুদীপ্ত বাবু, আমাদের কি বলে সঞ্জয় সরকার বাবু, তারা সবাই হচ্ছে মানে এক ক্লাস অ্যাস্ট্রোলজার, ঠিক
ঠিক আছে, তারা একটা প্রপার ওয়েতে শিখেছে, প্রপার ওয়েতে তারা আনসার করতে পারে, তাদের হচ্ছে মুখের স্পিডও ভালো, ঠিক আছে, তাদের অনুধাবন শক্তি ভালো, সবকিছু মানে নিজের মেসেজটা, নিজের ডাকডোলটা নিজে পিটাতে হবে। তো বুঝতেই পারছেন, শান্ত থাকতে হবে। আগের দিন থেকে আপনার হচ্ছে এফার্মেশন দিয়ে রাখুন ইউনিভার্সকে যে আমি যেন সর্বাবস্থায় শান্ত থাকি। আর যত বেশি শান্ত থাকবেন তত আপনার উপস্থাপন সুন্দর হবে, আর তত হচ্ছে আপনার মধ্যে একটা মানে ইয়ে থাকবে আর কি। ধরুন বুধের প্রাবল্য বেশি থাকবে, শুক্রের প্রাবল্য বেশি থাকবে, বৃহস্পতির প্রাবল্য বেশি থাকবে। এই তিনটা গ্রহের প্রাবল্য যদি আপনার হচ্ছে ফেসে বেশি থাকে তাহলে আপনার হচ্ছে খুব ভালো করবেন। আর যদি শনির প্রাবল্য বেশি থাকবে তাহলে দেখা যাবে আপনার এমনিতে মুখে কোনো দাগ নাই, কিন্তু পরীক্ষার সময় আপনার মুখে বলি রেখা উঠে গেছে। ঠিক আছে খুব স্যার, ভালো বলছেন। ঠিক আছে, নেক্সট আর কি প্রশ্ন তো বললাম এই যে এবার এবার আমাদের নিরু স্যার তাইলে আপনার হচ্ছে নিউমারোলজি নিয়ে আছে, দুই একটা প্রশ্ন রেডি তাদেরকে দিন, তারপরে সেটা নিয়ে আলোচনা করি। স্যার নিউমেরোলজির একটা প্রশ্ন তো রয়ে গেছে স্যার, এটা একটু আলোচনা করলে হতো, নিউমেরোলজি বিষয়ে ড্রাইভার কন্ডাক্টর এঞ্জেল নাম্বার নিয়ে। আচ্ছা, এটা করব। কোনটা রয়ে গেছে? আচ্ছা, নিউমেরোলজি বিষয়ে ড্রাইভার 13/6/2026 কন্ডাক্টর এঞ্জেল নাম্বার তারিখ। তিনটি নাম্বার এটা গ্রহ। এটা তো আলোচনা হলো, আমাদের যে রতিন চক্রবর্তী দাদা উত্তর দিল না। স্যার না স্যার, ওই নিউমেরোলজি বিষয়ে ড্রাইভার কন্ডাক্টর এঞ্জেল নাম্বার নিয়ে স্যার একটা প্রশ্ন হ্যাঁ, ছিল আপনার। সেটাই তো প্রশ্ন ছিল যে ড্রাইভার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাঞ্জেল নাম্বার। আমাদেরকে যে তিনটা গ্রহ আমরা পাবো, এই তিনটা গ্রহ মানে ব্যক্তির জীবনে কি ভূমিকা রাখবে, কিভাবে ভূমিকা রাখবে, এই বিষয়ে আমরা আলোচনা করব। এখন হচ্ছে ধরেন 12 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে, ঠিক আছে? তো 12 তারিখে পরীক্ষা শুরু হলে 12/4/2026। স্যার 6 12/6 ও 12/6, তো 12/6/2026, তাহলে 12 হচ্ছে 3, 6 তো 6, আপনার 26 হচ্ছে 1, 3 6 9 রেখে 10, 1, তাহলে 3 রবি এবং বৃহস্পতি, মানে ড্রাইভার হচ্ছে রবি আর কন্ডাক্টর হচ্ছে বৃহস্পতি। অ্যাঞ্জেল নাম্বার কি? অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে যদি আমরা ধরি যে ধরেন আমি যেহেতু পুরুষ, তাহলে আমার অ্যাঞ্জেল নাম্বার হবে 11 থেকে 1 বাদ দিলে হচ্ছে 10। তো এটাকে আমি নিউমারোলজি করলে তো এক সংখ্যায় দাঁড়ায়, কারণ আমাদের তো যা লিখতে হবে সব হচ্ছে মৌলিক সংখ্যায় লিখতে হবে। তো মৌলিক সংখ্যায় লিখলে হচ্ছে 10কে অবশ্যই আমরা হচ্ছে আবার 1+0 মানে হচ্ছে 1 হবে। তাহলে আমরা হচ্ছে একবার পেলাম বৃহস্পতি, একবার পেলাম রবি, আর একবার দুবার পেলাম রবি। তো রবির সংখ্যা যখন আমরা 2বার পাবো এই পরীক্ষায়, এখন যে পরীক্ষা দিবে, ধরেন আপনার হচ্ছে আমাদের বিপ্লব বিপ্লব বাবু, শুধু বিপ্লব নাম লেখা আছে, তো আমি মানে উনি পরীক্ষার্থী। এখন ওনার যে জন্ম তারিখ সেটা যদি 12 তারিখ হয়, তাহলে ওনার পরিচালক যে গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি। আর পরীক্ষার যে পরিচালক গ্রহ, পরীক্ষার যে বার, সেই বারে বা যে তারিখে পরীক্ষা হবে সেই বারের পরিচালক গ্রহ বৃহস্পতি। তাহলে এটার জন্য এই যে পরীক্ষার যে ডেটটা, সেটা ওনার জন্য মিত্র ডেট হলো নাকি শত্রু ডেট হলো? মিত্র ডেট হলো। অবশ্যই মিত্র ডেট। হ্যাঁ, মিত্র হলো। তো এখন সার্বিকভাবে আমরা যদি একটা প্রেডিকশন করি, সার্বিক প্রেডিকশন হচ্ছে যে বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ। তো শুভকারক গ্রহ আমাদের জন্য শুভত্ব বহন করে নিয়ে আসে। তাহলে বৃহস্পতির যে কারকতা আছে, বৃহস্পতির কি কি কারকতা আছে? বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, বৃহস্পতি হচ্ছে আমাদের এই কপ ধাতুর কারক, বৃহস্পতি হচ্ছে হলুদ বর্ণের কারক, বৃহস্পতি হচ্ছে স্বর্ণের কারক, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, বিদ্যার কারক, শিক্ষার কারক, সন্তানের কারক, ঠিক আছে, গুরুতার কারক, ঠিক আছে। তো এই যে বিষয় দিয়ে বৃহস্পতি আছে, এই সমস্ত কারকতার একটা আশীর্বাদ, একটা পার্ট অফ মানে কি বলে হেল্প আমরা পাবো। যেহেতু বৃহস্পতি তারিখে আমার জন্ম হয়েছে, আমি প্রাতিষ্ঠানিক দিক দিয়ে লেখাপড়া আমার যতটুকুই তা হোক না কেন, বৃহস্পতির যে গুণ, সেই গুণের কিছু একটা অংশ আমার মধ্যে থাকবে। আমরা দেখেছি আপনার হচ্ছে আমাদের জীবন চলার পথে যে অনেক মানুষ আছে পাড়া মহল্লায় আছে বিচার করে, বিচারকের মেইন চেয়ারে বসে আছে, উনি হচ্ছে লেখাপড়া জানে না, ঠিক আছে। ওনাকে হচ্ছে ওই কাগজের কোনো বিষয় হচ্ছে অন্য কেউ পড়ে শোনাতে হয়, কিন্তু বিচারে ওনার হচ্ছে মূল ভূমিকা থাকে, এবং উনি হচ্ছে কতক খুব সুন্দরভাবে উনি হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপনার মাধ্যমে বিচারে হচ্ছে যার পক্ষে নেই তাকে জিতিয়ে দিতে পারে। তো এটা কিন্তু আমাদের গ্রামে আছে, এগুলা অ্যাভেলেবল আছে। আর শহরেও যে নাই তা না, শহরেও তো অবশ্যই আছে। তো এখন এটা হচ্ছে ওই যে বৃহস্পতির
মানে আপনার হচ্ছে সাপোর্ট, যেটা আমরা ওই 12 তারিখে জন্ম হওয়ার কারণে বৃহস্পতির এই সাপোর্টটা পাবে। কেন পাবে? কারণ হচ্ছে রবি এবং চন্দ্রের যে সংযোগ, রবি এবং চন্দ্রের সংযোগ হচ্ছে এই বৃহস্পতির জন্ম, 12 তারিখের যে বৃহস্পতি। আচ্ছা, এবার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 1। এখানে কি হচ্ছে পেলাম আমরা, দেখুন, 2টা চন্দ্র, না 3টা চন্দ্র পেলাম, একটা রবি পেলাম, আর 2টা শুক্র পেলাম। রবি আর শুক্রের মধ্যে কিন্তু আপনার হচ্ছে আছে, শত্রুতা আছে। এবং শুক্র এবং চন্দ্রের মধ্যে সেই লেভেলের কোনো নাই, যদিও চন্দ্র কাউকে শত্রু মনে করে না, কিন্তু শুক্র হচ্ছে চন্দ্রকে শত্রু মনে করে মেবি। তো এই যে রবি এবং শুক্র এবং চন্দ্র পরস্পর শত্রুতা, কিন্তু এখানে চন্দ্রের প্রাধান্য বেশি। তো এই জায়গায় যে আমরা এক সংখ্যাটা পেলাম, এই এক সংখ্যার মধ্যে আবেগ অনুভূতি বেশি থাকবে, যেহেতু চন্দ্রের প্রাধান্য বেশি আছে, 3টা 2 আছে। আর রবি এবং শুক্রের যেহেতু বিরোধিতা আছে, তো বিরোধিতা এবং রবি শুক্র এবং চন্দ্রের বিরোধিতা হেতু আপনার হচ্ছে ষষ্ঠ শুক্র হচ্ছে সম্পর্কের কারক, এবং শুক্র হচ্ছে আপনার বিলাসিতার কারক, বুক বিলাসের কারক। তো এই যে বুক বিলাসের জায়গায় আর হচ্ছে আবেগের জায়গা, এই 2টা জায়গায় মিলে আপনার আমাদের মধ্যে হচ্ছে মানে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হবে, ব্যক্তির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব থাকবে। তো এখন এই যে কন্ট্যাক্ট নাম্বার 1 আমরা পেলাম, কন্ট্যাক্ট নাম্বার 1 কি করবে? কন্ট্যাক্ট নাম্বার 1 হচ্ছে ব্যক্তির যে ইচ্ছা, ব্যক্তির যে উইশ আছে, সেগুলা অর্জনের ক্ষেত্রে ওই অন্তর্দ্বন্দ্বের কারণে রবির যে ভূমিকা সেটা হচ্ছে ইগোইস্টিক ভূমিকা হবে। যে যে সংখ্যার ভিত্তিতে রবির সংখ্যাটা আমরা পেলাম, সেই সংখ্যার পারস্পরিক মিত্রতা না থাকার কারণে ব্যক্তির মধ্যে ইগো থাকবে। তো ইগো থাকলে কি হয়, ব্যক্তি অনেক প্রাপ্তিকে ছেড়ে দেয় নিজে থেকেই। ঠিক আছে, যা আমার হচ্ছে সম্মান চলে যাবে আমি এই কাজ করলে। ঠিক আছে, তো এই যে বিষয়, এই বিষয় নিয়ে আপনার হচ্ছে তার প্রবলেম হবে। আবার হচ্ছে আমরা যেই আম, কি বলে আপনার এঞ্জেল নাম্বার যেটা পেলাম, এক সংখ্যা রবি, যখন কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে ড্রাইভার নাম্বার, ড্রাইভার হচ্ছে পরিচালক, মানে একটা গাড়ি হচ্ছে ড্রাইভার ড্রাইভিং করে আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম নিয়ে যাবে, স্বপনদার চেম্বারে যাবো আমরা। ঠিক আছে, তো ওই যাওয়ার পথে টোটাল যে রাস্তা এটা হচ্ছে ড্রাইভার গাড়ি চালাবে, কন্ডাক্টর হচ্ছে গাড়ির যে ভিতরে যে যাত্রী আছে সে যাত্রীদেরকে মেনটেনেন্স করবে। ঠিক আছে, তাদের কাছ থেকে টাকা উঠানো থেকে শুরু করে তারা যেন যে যার সিটে বসতে পারে, কেউ যেন অন্যের সিটে না বসতে পারে, এই ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারটা দেখে। তো এঞ্জেল নাম্বারের কাজ কি? এঞ্জেল নাম্বারের কাজ হচ্ছে ওই গন্তব্যে যখন পৌঁছে যাবে তখন ড্রাইভারও গাড়ি থেকে নেমে যাবে, আর কন্ট্যাক্ট নাম্বার যে কন্ট্রাক্টর সেও গাড়ি থেকে নেমে যাবে। তো এঞ্জেল নাম্বারের কাজ হচ্ছে এই গাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় আবার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করার জন্য এটাকে রেডি করা, তৈরি করা। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে এই এঞ্জেল নাম্বার হচ্ছে রিকভারি, আমাদের লাইফের রিকভারি হচ্ছে এই এঞ্জেল নাম্বার। তো এখন রবি যদি রিকভারির জায়গায় থাকে, তাহলে সেই রিকভারিটা কোন লেভেলের হবে? রাজস্বিক হবে, তাই তো? যদি চন্দ্র থাকে স্নেহময় হবে, মানে স্নেহের পরশ দিয়ে হচ্ছে আমার রিকভারিটা হবে। যদি মঙ্গল থাকে তাহলে রিকভারিটা হবে সংঘর্ষের পথ দিয়ে। যদি রবিচন্দ্র মঙ্গল বুধ থাকে, মোটামুটি ফান আনন্দ এগুলোর মধ্যে দিয়ে আপনার মানে এক্সপানশনের মধ্যে দিয়ে আপনার হচ্ছে এই আমি রিকভারিটা করতে পারবো। খেলাধুলা এগুলোর মধ্যে দিয়ে, আমোদ প্রমোদের মধ্যে দিয়ে হবে। বন্ধু মিত্রের সাথে আড্ডা সাড্ডা মারছি, এর মধ্যে হচ্ছে আমার রিকভারি হয়ে যাচ্ছে। বৃহস্পতি হলে জ্ঞান অর্জনের মাধ্যমে রিকভারি করতে হবে, গুরুদের সম্মানের মাধ্যমে আমাকে রিকভারি করতে হবে যদি আমি রিকভারি করতে চাই। যদি শুক্র হয়, শুক্র হচ্ছে প্রেম ভালোবাসা, তাহলে আমাদের সম্পর্ক শুক্র নির্দেশ করে। তাহলে আমাদের যে প্রতিটি সম্পর্ক আছে জীবন চলার পথে, মা বাবা, ভাই বোন, বন্ধু মিত্র, স্ত্রী পুত্র, সন্তান, শিক্ষকের সাথে সম্পর্ক, মানে এভরিথিং যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ককে আমাদেরকে গুরুত্ব দিয়ে বিচার করতে হবে, সমস্ত সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। তবেই হচ্ছে আমরা ওই রিকভারিটা পাবো শুক্রের সংখ্যায়। শনি, শনি হলে কি হবে? শনি হলে একদম নিরেট বাস্তবতা আমাদের মধ্যে লাগবে, নিরেট হচ্ছে কর্মতৎপরতা আমাদের লাগবে। যুগ সাধনা বলছে, ঠিক আছে, যুগ সাধনা মানে কি? একটা নির্দিষ্ট ক্রিয়া একটা নির্দিষ্ট টাইম অনুসারে ডেইলি বেসিস করে যাওয়া। ঠিক আছে, তাহলে আমরা যে কর্মটা করব সেটাকে একটা শৃঙ্খলিত পর্যায়ে নিয়ে সে কর্মটাকে সম্পাদন করতে হবে। এটা হচ্ছে শনি নির্দেশ করছে। আবার শনি কি নির্দেশ করছে? শনি নির্দেশ করছে আমাদেরকে কিছুটা
দুঃখ পেতে হবে, কিছুটা দুঃখকে আমাদেরকে মানে গ্রহণ করতে হবে। দুঃখ, যাতনা, বিড়ম্বনা এগুলাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করার মানসিকতা রাখতে হবে। ঠিক আছে, যে আমি হচ্ছে দুঃখ পেতে পারি, আমি দুঃখের ঊর্ধ্বে না, বা আমি দুঃখ পাওয়ার উপযুক্ত না, এরকমটা ভাবার কোনো কারণ নেই। মানে আমাদেরকে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। এই যে অ্যাকসেপ্ট করার যে মানসিকতা, সেই মানসিকতা আমাদেরকে সৃষ্টি করতে পারবে। আমরা নিউমারোলজিতে অন্য কোনো প্রতিকারে যদি না যাই, তাও আমরা এই প্রতিকার দিয়ে আমরা এটা বুঝতে পারি যে শনি যখন আমার এঞ্জেল নাম্বার হবে, তাহলে রিকভারি করতে হলে আমাকে অনেক কিছু অ্যাকসেপ্ট করতে হবে, আমাকে অনেক কিছু হচ্ছে বুঝতে হবে, আমাকে অনেক কিছু হচ্ছে হজম করতে হবে। ঠিক আছে, দুঃখ, যাতনা, কষ্টের মধ্য দিয়ে হচ্ছে শেষ পর্যন্ত আমি হচ্ছে জীবনে সাফল্য লাভ করবো, বিজয় লাভ করবো, বা আমার রিকভারি হবে। আর রাহু যদি থাকে, যদি সেই রিকভারির সংখ্যা রাহু থাকে, তাহলে কি হবে? তাহলে আমার মধ্যে একটা মানে কম্পিটিশন ভাব চলে আসবে, যে কোনো মূল্য হচ্ছে আমি যেন সেটা রিকভারিটা করতে চাই। তো যখনই যে কোনো মূল্যে রিকভারি করতে যাবে, তখন কি হবে? তখন ত্রুটি বিচ্ছুতি হবে। ঠিক আছে, তো ত্রুটি বিচ্ছুতি, ধরেন হচ্ছে রাহু কি করছিল, সমুদ্র মন্থনের পরে সে হচ্ছে দেবতার রূপ ধারণ করে সে অমৃত পান করছিল। তো অমৃত পান করার পরে কি হয়েছে, তার হচ্ছে মস্তক বিষ্ণুদেব ছিন্ন করে ফেলাইছে। তো ছিন্ন করে ফেলাইছে মানে কি, আমি অপরাধ করব এবং শাস্তি ভোগ করব। তাহলে যদি রাহু আমার হচ্ছে রিকভারির যে নাম্বার সেটা রাহুর নাম্বার হয়, অর্থাৎ 4 হয়, তাহলে হচ্ছে আমি ভুল পদক্ষেপ নিতে পারি, আমি ভুল পথে হাঁটতে পারি, কিন্তু এর জন্য আমাকে শাস্তি পেতে হবে। অর্থাৎ শাস্তি পাওয়ার পর হচ্ছে আমি অনুধাবন করব যে আমি হচ্ছে ভুল করেছি। কিন্তু তাও অনুধাবন করব কিনা সেটা আবার হচ্ছে বলবে আমার ড্রাইভার নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার। যদি আমার ড্রাইভার নাম্বার যেটু 12 তারিখের হচ্ছে 3 আছে, তো এখানে যদি 4 সংখ্যা পেতাম, তাহলে হচ্ছে আমার ড্রাইভার নাম্বার পরিচালক, পরিচালক যেহেতু হচ্ছে গুরু, গুরু যেহেতু আমাকে পরিচালনা করতেছে, তাহলে রাহু শান্ত থাকবে। মানে একবার শাস্তি পাওয়ার পরে সে আছে বুঝে যাবে যে না, মানে এই পথে আর হাঁটা যাবে না। আবার ওই যদি আপনার ড্রাইভার নাম্বারটাও রাহু হয়, তখন কি আর হচ্ছে সে আপনার শাস্তি পাওয়ার পরে সে আঁটবে? শাস্তি পাওয়ার পরে তখন সে বলবে যে বিষ্ণু, তুমি যদি একবার আমার হাতের মানে পড়ে যাও, তাহলে এই যে শেষ। ঠিক আছে, ওই অসুরদের যে আমরা পৌরাণিক গল্পে যেটা দেখি আর কি, একই কথা। অর্থাৎ ওরা হচ্ছে বিষ্ণুকে মারবে। ঠিক আছে, যতই বিষ্ণু তাদেরকে মানে ছেড়ে দেব, জরাসন্ধকে 17 বার ছেড়ে দিছে শ্রীকৃষ্ণ, 18তম বারায় আবারই আয় আক্রমণ করছে। ঠিক আছে, তো ছাড় দিলে হচ্ছে তারা ওইটা মানে বুঝতে পারে না। আর কেতু যদি হয়, কেতু হলে মানে রিকভারির জায়গায় হচ্ছে বিঘ্নতা আসে, স্তব্ধতা নিয়ে আসে। ঠিক আছে, এক ধরনের অন্ধকার, এক ধরনের কি বলে অপরিপক্কতার ঝাল, এক ধরনের আপনার হচ্ছে ধূম্রতা, কুয়াশার চাদর সামনে রাখা, এই বিষয়গুলা ঘটে। তো ব্যক্তি হচ্ছে এগুলোকে যখন আপনার ক্রস করে এগিয়ে যেতে পারে, তখন হচ্ছে সে নিজেকে রিকভারি করতে পারে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে আমরা যখন এই অ্যাঞ্জেল নাম্বারের যে পাওয়ার, সে পাওয়ারটাকে যদি আমরা ব্যবহার করতে চাই, বা সেই পাওয়ারটাকে যদি আমরা এনজয় করতে চাই, তাহলে আমাদের আহ, ভাগ্যটা হচ্ছে তার যে ড্রাইভার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার, এই দুইটা কোনো একটা, বিশেষ করে ড্রাইভার নাম্বারটা আমাদের ভালো হওয়া উচিত, অর্থাৎ শুভগ্রহ হওয়া উচিত, নৈসর্গিক শুভগ্রহ হওয়া উচিত। আশা করি আনসারটা পাইছেন। জি স্যার, 12 তারিখ হলে তো স্যার শুভই আছে, 13 তারিখ হইলে তো স্যার ড্রাইভারও তো রাহু, ওই কন্ট্রাক্টরও তো 13 তারিখ হলে চন্দ্র। ওই যে মিলাই নেবেন আপনার যে যে হুম হুম। জায়গায় আপনার হচ্ছে মিলে নেবেন। পদ্ধতিটা আমি বলে দিলাম যে বিষয়টা আসলে কি, ড্রাইভার আচ্ছা, নাম্বার কি করে বিচার সুন্দর করবেন, সুন্দর কন্টাক্ট হয়েছে কি করে স্যার। বিচার করবেন, আর হচ্ছে অ্যাঞ্জেল নাম্বারটা কি করে বিচার করবেন। অ্যাঞ্জেল নাম্বারটার বিচার পদ্ধতি আমার মনে হয় এরকম বিস্তারিত ভাবে আর বলা হয়নি, তাই না? ক্লাসে বলা হয়েছে না কি? স্যার, না, ওরকম বলা হয়নি স্যার। না, ওরকম জি বলা হয়নি। স্যার, জি ঠিক স্যার। আছে, তো আপনার হচ্ছে এখন হচ্ছে আমার নিরু স্যার আছে তো, হ্যাঁ আছে। তাহলে আপনি নিউমারোলজি সম্পর্কে আরো হচ্ছে 2টা 3টা প্রশ্ন তাদেরকে লেখান, তারপরে হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করি। আপনি আলোচনা করুন, আমরা আলোচনা করি। নিয়মাবলীতে দেখেন, আমি বাইবা নিয়ে দু একটা প্রশ্ন বলি, এগুলো হুম। মুখোমুখি বলি। ভাইভাতে সাধারণত, বিশেষ করে আমাদের সমস্যা, ইন্ডিয়ান যে ভাইবাটা হয় এটাতে আমাদের প্রবলেম হয়। কিছু প্রবলেমটা কোথায়, সেটা হচ্ছে ওনাদের ভাষাটা বুঝতে আমাদের অসুবিধা হয়। যেমন এটা আমি এর আগেও বলছি, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, যে ভাগ্যাংশ আর মূলাঙ্ক এই শব্দ দুইটাই কিন্তু পেশ লাগে। এই যে ড্রাইভার আর কন্ডাক্টর, মূলাঙ্ক পেলে ড্রাইভার আর কন্ডাক্টর